বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির আজকে দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা শুরু করতেছি যে দণ্ডবিধিতে যাবজ্জীবন কারাবাস বলতে আসলে কি বোঝায়। তো দণ্ডবিধিতে মনে রাখবেন, যাবজ্জীবন কারাবাস মানে হলো আমৃত্যু কারাবাস, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এই যাবজ্জীবন কারাবাস মানে বোঝাবে কি? আমৃত্যু কারাবাস। আমৃত্যু মানে হলো একজন লোক যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করে। তবে এখানে একটা মামলা আছে, দেখেন, আতাউর মৃধা বনাম রাষ্ট্র 73 ডিএলআর এডি 2021 298। এই মামলায় বলা হয়েছে যে যাবজ্জীবন কারাবাস বলতে আমৃত্যু কারাবাস বোঝাবে। তবে যদি কোনো রায়ে উল্লেখ করে যে যাবজ্জীবন কারাবাস সশ্রম, তাহলে ধরে নি যাবজ্জীবন কারাবাস 30 বছর পর্যন্ত, তাহলে ধরতে হবে 30 বছর পর্যন্ত। রায়ে যদি বলে দেয় 30 বছর, তাহলে 30 বছর। কিন্তু আমাদের দণ্ডবিধি অনুসারে যাবজ্জীবন কারাবাস কি হবে বলেন? আমৃত্যু। আর আতাউর মৃধা বনাম রাষ্ট্রে বলছে যে রায়ে যদি উল্লেখ থাকে যে যাবজ্জীবন কারাবাস আমৃত্যু, রায়ে উল্লেখ থাকে তাহলে আমৃত্যু, আর আমৃত্যু না থাকলে তাইলে 30 বছর সশ্রম। বাট আমরা যেহেতু দণ্ডবিধি পরীক্ষা দিচ্ছি, দণ্ডবিধিতে যদি আসে যে যাবজ্জীবন কারাবাস মানে কি কারাবাস? আমৃত্যু কারাবাস, শেষ। আর এই জায়গায় যে আলোচনা টালোচনা এক গাদা আছে, এগুলো আমরা পড়তেও যাব না, এগুলা আপাতত বাদ। চলে আসেন, যাবজ্জীবন কারাবাস কমিয়ে অনধিক 20 বছর কারাবাস করতে পারে 55 ধারা। গতকাল ওই যে আমি আপনাদের একটা, ওখানে আমরা পড়ার সময় যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর সর্বোচ্চ কারাদণ্ড 20 বছর লেখাইছিলাম, মনে আছে? তো 55 ধারায় বলতেছে যে যখন কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাস প্রদান করা হয়, তখন সরকার ওই যাবজ্জীবন কারাবাসটারে যে কোনো অকেশনে, ওই যে বিজয় দিবসে বা বিভিন্ন সময় সরকার কমায় না লোকজনের উপর খুশি হয়ে, যে ফেরদৌস একজন ভালো ব্যক্তি, তারে যদিও অপরাধের জন্য তারা যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছে, বাট তার সাজা কমাইতে পারে সরকার। তখন যাবজ্জীবন কারাবাসে কমিয়ে অনধিক কত 20 বছর কারাবাসে দিতে পারে, এবং এই ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে যার কারাবাস কমাইলো তার অনুমতির দরকার নাই। তাহলে মৃত্যুদণ্ড হ্রাস করে 54-তে, আর যাবজ্জীবন কারাবাস হ্রাস করে 55-তে। এই যে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই, এটা বলতেন, সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে বল দেবেন সরকার অনধিক, অনধিক 20 বছর। অনধিক 20 বছর মানে হলো 9 অধিক, মানে সর্বোচ্চ 20 বছর। জি, জি, 20 বছর হ্রাস করতে পারে অনধিক 20 বছরে। অনধিক 20 বছর মানে কমাইয়া বলতে পারে যে তুমি 20 বছর পর্যন্ত খাটবা, 25 বছর পর্যন্ত খাটবা বলতে পারে না, কত পারবে? 20 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত। জি। ধারা কত? 55। এখানে যাবজ্জীবন কারাবাস বলতে 30 বছর গণ্য হবে, সরকার 30 বছর কমিয়ে না, এখানে এই ব্যাখ্যা বাদ। 30 বছর যে গণ্য হবে কথা সঠিক নয়। এখন চলে আসেন 57 ধারায় ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে। ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে দেখেন, আহ পেনাল কোডের অধীন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের সময় যাবজ্জীবন কারাবাসকে 30 বছর সশ্রম মেয়াদী কারাবাসের সমান বলে ধরা হয়। অর্থাৎ 57 ধারার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস 30 বছর, অর্থাৎ যাবজ্জীবন কারাবাস তখনই 30 বছর গণ্য করা হবে যখন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণ করা হবে। এখন আপনার কাছে প্রশ্ন হলো যে এখানে যা 57 ধারায় বলছে যে যাবজ্জীবন কারাদণ্ডের ধরতে হবে 30 বছর, কারণ তার মানে কি সে 30 বছর খাটবে কিনা? এটার ব্যাখ্যার জন্য আমাদের একটু যেতে হবে ফৌজদারি কার্যবিধি 33 ধারায়। সেখানে বলা হয়েছিল যে যখন কোনো কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেওয়া হয়, তখন ওই অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে ওই ধারায় উল্লেখিত শাস্তি, সর্বোচ্চ শাস্তির 4/1 মনে আছে? এখন ধরেন একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাবাস দিছে, আর 1 লাখ টাকা জরিমানা করছে। এখন আমরা তো জানি যে যাবজ্জীবন কারাবাস যদি আমৃত্যু কারাবাস হয়, তাহলে এই আমৃত্যুরে 4/1 কে করবে? সে কতদিন বাঁচবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এটারে তো 4/1 করা পসিবল না, পসিবল না। তখন এই 57 ধারায় বলছে যে জরিমানা অনাদায়ে যাবজ্জীবন কারাদণ্ডে ধরতে হবে 30 বছর। 30 বছরের 4/1, 30 বছরের 4/1 কত? সাত, 7.5 বছর। কত বছর? 7.5 বছর। তার মানে যাবজ্জীবন কারাদণ্ড তো দিছে তো দিছেই, ওই 1 লাখ টাকা অনাদায়ে কত দিনের কারাবাস দিতে পারে? 7 বছর। তাহলে
এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, আপনি 7 বছর 6 মাস বের তো করলেন, কিন্তু যাবজ্জীবন কারাবাস যদি আমৃত্যু কারাবাস হয়, তাহলে 7 বছর 6 মাস সে কিভাবে কাটবে? সে মারা যাওয়ার পরে কি তার লাশ জনসম্মুখে 7 বছর 6 মাস ঝুলাই রাখবে? না। যদি কখনো ধরেন তার শাস্তি, যে একটু আগে বললাম যে 55 ধারায় সরকার কমাইতে পারে অনধিক কত, 20 বছর। তাহলে ধরেন অনধিক 20 বছরে কমাইলো, 20 বছর বানাইছে, তাহলে 20 বছরের সাথে যোগ হবে কত? 7 বছর। বুঝতে পারছেন? তাহলে 57 ধারায় যে যাবজ্জীবন কারাবাসে যে 30 বছর বলছে, 57 ধারায় কিন্তু বলে নাই যে যাবজ্জীবন কারাবাস দিলেই সে 30 বছর কারাগারে থাকবে, বিষয়টা কিন্তু তা না। 57 ধারাটা জাস্ট ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে কত, 30 বছর। বুঝছেন? ধরেন আমরা অঙ্ক করার সময় করি না, ধরি অমুকের বয়স এক্স, ধরি অমুকের বয়স ক, আছে না? তার মানে কি আসলে অমুকের বয়স ক? না। তো ওই ভগ্নাংশটা বের করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসে আমরা ধরছি কত, 30। আবার 30-এর 4 ভাগের 1 ভাগ, যেহেতু সে কতদিন বাঁচবে এটা আমরা জানি না। বুঝছেন? এখন আপনি যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, তাহলে এখানে 57 ধারায় জাস্ট বলছে 30 বছর যাবজ্জীবন কারাবাস ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 30 বছর, কিন্তু 4 ভাগের 1 ভাগ, 30 বছরের 4 ভাগের 1 ভাগ, এটা কিন্তু 57 ধারায় বলে নাই। এই ব্যাখ্যাটা দিয়েছে দণ্ডবিধি 65 ধারায়। কত ধারা? 65 ধারা। সো যাবজ্জীবন কারাবাসের সাথে যদি অর্থদণ্ড দেয়, ওই অর্থদণ্ড অনাদায় এক্সট্রা কতদিনের কারাবাস হবে, এটা যদি আপনি বের করতে চান, তাহলে 57 ধারার সাথে লাগবে কারে? 65 ধারা। 57 ধারায় বলছে 30 বছর, আর 65 ধারায় বলছে কত, 4 ভাগের 1। কাহিনী শেষ। বুঝছেন? আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন যদি আপনারা দেখেন যে আহ উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ আছে, এটা একটু পড়ি, আর বিস্তারিত যাব না। যে আদালত আসামি ককে 300 ধারায় যাবজ্জীবন কারাবাস এবং 10,000 টাকা অর্থদণ্ড দিল। এক্ষেত্রে আদালত অর্থদণ্ড প্রদান করে, এবং এই ক্ষেত্রে এটা উল্লেখ করতে হয় অর্থদণ্ড দিতে না পারলে আসামি অনাদায়ে কত সময়ের জন্য কারাবাস ভোগ করবে। এই ক্ষেত্রে নিয়ম হলো, উক্ত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের 4/1-এর বেশি অনাদায়ী কারাবাস মেয়াদ হবে না, নাকি? হ্যাঁ। যেহেতু আদালত এখানে যাবজ্জীবন কারাবাস দিয়েছে এবং একই সাথে অর্থদণ্ড দিয়েছে, সুতরাং উক্ত অর্থদণ্ড অনাদায়ী কারাবাসের মেয়াদ নির্ণয় করতে হবে যাবজ্জীবন কারাবাসের 4/1। যেহেতু আজীবন কারাবাস আর জীবনের আয়ু নির্ণয়যোগ্য নয়, তাই যাবজ্জীবন কারাবাসের ভগ্নাংশ 4/1 করা যায় না। এই ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর ধরে উক্ত 30 বছরের 4/1 করতে হবে। অর্থাৎ আসামি 10,000 টাকা জরিমানা না দিতে পারলে আদালত আসামিকে অনাদায়ে সর্বোচ্চ 7 বছর 6 মাস কারাবাস দিতে পারে। এখন যদি বলেন যে স্যার, 7 বছর 7 বছর 6 মাস ভোগ করবে কেমনে? কখন ভোগ করবে? ওই যে যদি তার শাস্তি যদি কমায়, তাহলে 7 বছর 6 মাস ভোগ করবে। বুঝছেন? তাহলে যদি বলে যাবজ্জীবন কারাবাস দণ্ডবিধি অনুসারে কত দিন, আমৃত্যু, বাট ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে 30 বছর, কত ধারায়? 57 ধারায়। আর 30 বছরের 4 ভাগের 1 ভাগ কোথায়? 65 ধারায়। বুঝছেন? দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ, এটা পড়তে যাব না, এগুলা বাদ। সরাসরি এখানে সংক্ষেপে মনে রাখুন, এখানে চলে আসেন। দেখেন 2 নাম্বার পয়েন্টটা দেখেন, সেলফ প্র্যাকটিসের। যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা সশ্রম হবে। ইন দা পানিশমেন্ট অফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, দ্য ইমপ্রিজনমেন্ট শ্যাল বি রিগোরাস, ধারা 53। দেখছেন? পেনাল কোডের গোল দিবেন, 53 ক ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, যাবজ্জীবন দ্বীপান্তর ট্রান্সপোর্টেশন ফর লাইফ কে যাবজ্জীবন কারাবাস বলে গণ্য করতে হবে। সুতরাং যাবজ্জীবন দ্বীপান্তর বর্তমানে দণ্ডবিধিতে অনুমোদিত সাজা না। এই কথাটার অর্থ হলো, ধরেন একটা সময় পর্যন্ত দণ্ডবিধিতে যাবজ্জীবন দ্বীপান্তর ছিল, তো যদি কোনো ধারায় এখনো যাবজ্জীবন দ্বীপান্তর কথাটা উল্লেখ থাকে বা কোনো আইনে উল্লেখ থাকে, তাহলে ওই যাবজ্জীবন দ্বীপান্তর দ্বারা বোঝাবে কি, যাবজ্জীবন কারাদণ্ড। বুঝছেন? এখানে একটু লেখেন, স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান সমান বাতিল।
একটু লেখেন, স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান সমান বাতিল। স্বল্প মেয়াদী দ্বীপান্তর সমান বাতিল। Bluetooth mode. মানে হলো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যাবজ্জীবন দ্বীপান্তর মানে এখন কত বছর বোঝাবে, যাবজ্জীবন কারাবাস। কিন্তু এই 53 কতে বলছে যে যদি কোথাও বলা থাকে যে 5 বছর দ্বীপান্তর, 6 বছর দ্বীপান্তর, তাহলে ওই 5 বছর দ্বীপান্তর সমান সমান 5 বছর কারাবাস না, 5 বছর দ্বীপান্তর কি বাতিল। বুঝতে পারছেন? স্বল্প মেয়াদী দ্বীপান্তর এখন কি হবে, বাতিল। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন যে দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়, কোন শাস্তিটি বৈধ নয়, যাবজ্জীবন বিনাশ্রম। তারপরে দেখেন যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে, দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড। তো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন হ্রাস বা রূপান্তর এটা গতকালই পড়ছি, তারপরেও দেখেন পরের পেজে চলে আসেন 54 থেকে 55 ক। সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে এবং যে কোনো দণ্ডে হ্রাস বা কমিউট করতে পারে। কত ধারা, 54 এবং 55 ধারার অধিক সরকার যাবজ্জীবন কারাদণ্ড কারাবাসে রূপান্তর করতে পারে বা হ্রাস করে অনধিক 20 বছর কমাতে পারে। অনধিক 20 বছর করতে পারে, কমাতে পারে না, অনধিক 20 বছর। মানে যদি সরকার যাবজ্জীবন কারাবাসে কমাইয়া সর্বোচ্চ সাজা দিতে পারে কত, 20 বছর। দণ্ডবিধির 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার বা প্রেরোগেটিভ অফ মার্সি সংরক্ষণ করা হয়েছে। সো প্রেরোগেটিভ অফ মার্সি ফৌজদারি কার্যবিধির আছে আপনার 402 ক, আর সংবিধানের আছে 49 অনুচ্ছেদ। তো ফৌজদারি কার্যবিধির যে 402 ক, এখানে শুধু আমরা ফৌজদারি কার্যবিধির সময় পড়েছিলাম, এটা শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রেই রাষ্ট্রপতি এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। তো বিগত বছরের প্রশ্ন যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাবাস বলতে দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক জীবনের অবশিষ্ট জীবনব্যাপী সশ্রম কারাবাসকে বোঝানো হয়েছে? আতাউর মৃধা এন্ড এমডি আনোয়ার হোসেন ভার্সেস স্টেট। ঠিক আছে, 3, 6, 10। আমরা চলে আসি কারাদণ্ড বা কারাবাস। অনেকে আপনারা, আমার কাছে প্রায় প্রশ্ন আসে, তার কারাদণ্ড কি আর কারাবাস দুইটা কি এক জিনিস কিনা? দুইটা একই জিনিস, এবং ইংরেজিতে বলে এটারে কি, ইমপ্রিজনমেন্ট। তো দেখেন, কারাবাসের প্রকারভেদ দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী কারাবাস কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সশ্রম, এটারে বলে রিগোরাস। সশ্রমের ইংরেজি কি, রিগোরাস। আর একটা বিনাশ্রম বা সিম্পল। ঠিক আছে, এখন এখানে অনেকে আপনারা কুল কিনারা পান না যে সশ্রম বা বিনাশ্রম আসলে জিনিসটা কি। সশ্রম হলো যে যে জেলখানায় যে কারাদণ্ড ভোগ করতেছে সে ওখানে গিয়ে তাকে শ্রম দিতে হবে, সে শুধু খেয়ে বসে কাটাতে পারবে না, বুঝছেন? তার ওখানে কি দিতে হবে, শ্রম দিতে হবে। আর বিনাশ্রম মানে হলো তার শ্রম দেওয়ার দরকার নাই, সে জাস্ট ওখানে একটা রুমের মধ্যে আবদ্ধ থাকলো, সে ওখানে আটকা থাকবে, এটা হচ্ছে কি, বিনাশ্রম। বুঝছেন? তো এখন আহ একটা কারাদণ্ড যে যারে দিছে আদালত, এটা আসলে কি হবে, কোনো কার কারাদণ্ড কি সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে, নাকি পুরোটা সশ্রম নাকি পুরোটা বিনাশ্রম হবে, এটা আসলে নির্ভর করে যে ওই ধারায় আসলে কি আছে। ওই ধারায় কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের সাজাই ওই জায়গা বলা আছে বিনাশ্রম, তাহলে ওই জায়গায় সশ্রম দেওয়ার কোনো সুযোগ নাই। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে দণ্ডবিধির 509 ধারায় ইভটিজিং এর সাজা আছে 1 বছর বিনাশ্রম কারাবাস, তাহলে ওই জায়গায় আদালত তার বিনাশ্রম কারাবাসী দিতে পারে, ওখানে সশ্রম দেওয়ার কোনো সুযোগ নাই। আবার যদি কোনো ধারায় শাস্তি থাকে সশ্রম উল্লেখ করাই আছে, ধরেন ওই যে একটু আগে বললাম যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, তার মানে যাবজ্জীবন কারাদণ্ডের বিনাশ্রম করার কোনো সুযোগ নাই। এখন অধিকাংশ অপরাধে যে কথাটা আছে সে জায়গায় বলা আছে যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন, মানে যে কোনো গণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ড, এই কথাটা যদি থাকে তাহলে কি হবে,
যে কোনো বর্ণনার মানে হলো এটা বিচারকের এখতিয়ারের উপর নির্ভর করে, এটা সশ্রম হতে পারে, এটা বিনাশ্রম হতে পারে, এটা পুরোপুরি সশ্রম দিতে পারে, পুরোপুরি বিনাশ্রম দিতে পারে, বা আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম দিতে পারে। তাহলে যে কোনো বর্ণনার যে জায়গায় আছে সে জায়গা ধরে নেবেন সশ্রম দিতে পারে, বিনাশ্রম দিতে পারে। এবং এই কথাটা বলা হয়েছে এই যে মাঝের যে দণ্ডবিধি 60 ধারায় বলা হয়েছে, পাইছেন? দণ্ডবিধি 60 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো অপরাধী যে কোনো বর্ণনার কারাবাসে দণ্ডিত হয়, an offender is punishable with imprisonment which may be of either description, এটা বলতেন অফ কি either description, সেই ক্ষেত্রে আদালত সম্পূর্ণ বিনাশ্রম কারাবাস বা সম্পূর্ণ সশ্রম কারাবাস দিতে পারে, বা আংশিক বিনাশ্রম বা আংশিক সশ্রম কারাবাস দিতে পারে। বুঝছেন? 60 ধারার ব্যাখ্যা এতটুকুই। কিন্তু যেখানে কোনো ধারায় আগে থেকেই বলা আছে সশ্রম, সেই জায়গায় আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নাই, আগে থেকেই বলা আছে বিনাশ্রম, সেই জায়গায় কি সশ্রম দিতে পারবে? পারবে না। তাহলে 60 ধারায় বলছে যে কারাদণ্ড যে কোনো বর্ণনার যদি থাকে তাহলে সেটা সশ্রম হতে পারে, বিনাশ্রমও হতে পারে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে নতুন বইতে অনেকগুলা আছে যে যে ক্ষেত্রে কারাবাস শুধু সশ্রম হবে, এগুলা এই তালিকা আমরা পড়বো না। সশ্রম যদি থাকে সেই ক্ষেত্রে সশ্রম হবে, আর কোন কোন ধারায় হতে পারে এটা সামনে আমরা পড়বো, জায়গায় অনেক ধারা আছে, এগুলো আমরা পড়বো না। তারপরে দেখেন যে ক্ষেত্রে কারাবাস শুধু বিনাশ্রম হবে, when imprisonment may be only simple, কখন বিনাশ্রম হবে? যদি কোনো ধারায় বিনাশ্রম কথাটা কি বলা থাকে তাহলে সেক্ষেত্রে বিনাশ্রম দিতেই বাধ্য। সেই ক্ষেত্রে আর অন্যদিকে 67 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, উক্ত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড দেয়া হবে, আসামিকে যে কারাদণ্ড দেয়া হবে, পাবেন তো না, এই যে 634, 634-এর উপরে দেখেন, পাইছেন? হ্যাঁ, ওখানে বলা আছে যে যদি কোনো ধারায়, প্রথম পয়েন্টটা পড়তেছি না, প্রথম পয়েন্টে হল যে জায়গায় মানে যদি যে অপরাধের শাস্তি বিনাশ্রম, সে জায়গায় বিনাশ্রম দিতে আদালত বাধ্য, এই জায়গায় আদালতের আর কিছু করার নাই। আর হলো দণ্ডবিধি 67 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, কিছু কিছু অপরাধ আছে, ধরেন আপনারা যারা কোর্টে যান জানেন 290 শাস্তি শুধু 200 টাকা, তাহলে 200 টাকা যদি কেউ দিতে না পারে তাহলে তার কারাদণ্ড কত হবে, এটা বলছে 67 ধারায়, 100 টাকা, 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকা বেশি হলে 6 মাস। তাহলে এই যে যে শুধু অর্থদণ্ড অনাদায়ে যে কারাবাসটা দিবে এটা হবে সর্বদাই বিনাশ্রম, সর্বদাই বিনাশ্রম। তাহলে জায়গা বিনাশ্রম কারাবাসের একটা তালিকা দিয়েছে, একটাও পড়বো না, এটা আমরা সামনে গিয়ে ইনশাল্লাহ পাবো, তো এই জন্য এখানে একটাই পড়বো, একটাও পড়বো না। বিগত বছরের প্রশ্নে আসেন, কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? এটা আপনি কমন সেন্স, আপনার যে স্বাভাবিক বিচার বুদ্ধি বিবেক এটা যদি খাটান তাহলে এই প্রশ্নের উত্তর আইন না পড়েও পারেন। মনুষ্যহরণ, ডাকাতি, অবৈধ বাধাদান, খুন, দেখবেন যে এই 4টা অপরাধের মধ্যে কোন অপরাধটা কম গুরুতর? অবৈধ বাধাদান। তাহলে জায়গা বিনাশ্রম হতে পারে কোনটাই? অবৈধ বাধাদান, কারণ খুনও বড়, ডাকাতিও বড়, মনুষ্যহরণও বড়, এইগুলাই বিনাশ্রম হবে না। তাহলে উত্তর হবে কোনটা? অবৈধ বাধাদান। বুঝছেন? সেলফ প্র্যাকটিসে যা আছে, একেবারে লাস্টে 5 নাম্বার প্রশ্নটা পড়ি, যে দণ্ডবিধির 67 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আসামিকে প্রদত্ত কারাবাস কি হবে? শুধুমাত্র বিনাশ্রম হতে পারে। আমরা চলে আসি অর্থদণ্ড বা ফাইন। 63 থেকে কত? আচ্ছা, আমরা চলে আসি অর্থদণ্ড বা ফাইন, ধারা 63 থেকে 70। আচ্ছা, তাইলে আপনি মনে রাখবেন 60 ধারাটা কি? 60 ধারায় বলছে যে যে কোনো বর্ণনার কারাবাসের ব্যাখ্যা দিছে কত ধারায়? 60 ধারায়। যে কোনো বর্ণনার কারাবাস বলে এটা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। পুরোটা সশ্রম হতে পারে, পারে, পুরোটা বিনাশ্রম হতে পারে। যে জায়গায় সশ্রম লেখা আছে সেখানে আর বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নাই, যে জায়গা বিনাশ্রম বলা আছে সে জায়গাও নাই। তো আমরা চলে আসি অর্থদণ্ড। অর্থদণ্ডর অনেক রূপ, কখনো যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, কখনো শুধু কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেয়, কখনো শুধু অর্থদণ্ড দেয়। তো এখানে আমরা অর্থদণ্ডের প্রকৃতি যা আছে এটা পড়বো না, শুধু অর্থদণ্ডের অনেক ধারা এই জায়গা আছে, এর মধ্যে 290 ধারাটাই মনে রাখেন, আর দরকার নাই।
চলে আসেন। এই আপনি এই যে এখানে চলে আসবেন 637 পেজে, 637 পেজের নিচে, 637 পেজের নিচে 63 ধারায় চলে আসেন, 63 ধারা পাইছেন? 63 ধারায় আসেন, যে অর্থদণ্ডের পরিমাণ বা অ্যামাউন্ট অফ ফাইন। মানে এটাও অনেকটা এরকম যে কিছু কিছু অপরাধ আছে ওই জায়গায় কত টাকা অর্থদণ্ড হবে ওই ধারাই বলা আছে, কিন্তু অধিকাংশ ধারাই বলা নাই যে অর্থদণ্ড কত হতে পারে। তাহলে এটার ব্যাখ্যা দিছে 63 ধারায়। দেখেন, যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থদণ্ডের নির্দিষ্ট সীমা নেই, তবে তা কি হবে না, অত্যাধিক। বুঝেন কিনা? অর্থদণ্ডের কোনো সীমা নাই, বলা আছে, আমি উদাহরণস্বরূপ যদি বলি যে চুরির মামলায় বলা আছে যে যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়, এখানে অর্থদণ্ড বলে নাই কত বছর। সো অর্থদণ্ড এটা কত হবে এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, তার এখতিয়ার। বর্তমানে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি বিচার করে তাহলে উনি সর্বোচ্চ দিতে পারে কত, 5 লাখ। উনি 5 লাখের বেশি তো পারতেছে না, তাহলে কিন্তু অর্থদণ্ড কত হবে এটা আদালতের বিবেচনার উপর নির্ভর করে, তবে এটা অত্যাধিক হবে না। এখন যদি এরকম হয় যে মামলা ছোট কিন্তু অর্থদণ্ড দিয়ে রাখছে 10 লাখ, 5 লাখ, তাহলে তো হবে না। বুঝতে পারছেন? তাহলে অর্থদণ্ডের সীমা না থাকলে আদালত বিবেচনার উপর নির্ভর করবে, কিন্তু এটা কি হবে না, অত্যাধিক হবে না। কত ধারায়? 63 ধারায়। বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দেখেন, যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? নির্দিষ্ট সীমা নাই, তবে সেটা কি হবে না, অত্যাধিক হবে না। বুঝছেন? তো এখন যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয় তাহলে সেটা ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে সেটা হিসাব করার জন্য আমার লাগবে 57 ধারা আর কত ধারা, 65। তো এখানে অনেক কথা বিস্তারিত লেখা আছে, আপনি জাস্ট লেখেন এই জায়গা যে কোনো এক জায়গায় একটু লিখে রাখেন যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, যেহেতু এই বিস্তারিত পড়াটা পড়বো না এই কারণে যে কোনো এক জায়গায় সংক্ষেপে লেখেন, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, লেখছেন? সমান সমান দিয়ে লেখেন 57 ও 65 ধারা। 57 ও 65 ধারা, এই কথার অর্থ কি? যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ডরে ধরবে 30 বছর, এটা হলো 57। আর 30 বছরের 4 ভাগের 1 ভাগ, এটা হলো কত ধারা, 65। বুঝছেন? 57 আর 65 কেন? আচ্ছা, তারপরে আর এক জায়গায় একটু লিখে রাখেন, এই জায়গার ব্যাখ্যা পড়তেছি না তো এই জন্য, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, লেখেন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে সমান সমান 65 ধারা। 65 ধারা একটু বুঝেন, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে কত ধারা, 57 এবং 65। আর যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দেয়নি, অন্য কোনো কারাদণ্ড দিছে প্লাস অর্থদণ্ড দিছে, তাহলে ওই অর্থদণ্ড অনাদায় ওই অপরাধের যে সর্বোচ্চ সাজা তার 4 ভাগের 1 ভাগ, এটা বলছে কততে, 65। বুঝছেন? তাহলে 4 ভাগের 1 ভাগের যে হিসাব এটা ফৌজদারিতে আছে 33, আর দণ্ডবিধিতে আছে কত, 65 দ্বারা। ঠিক আছে? আর জেনে রাখা ভালো, এখানে একটু যদি দেখেন যে 65 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে অপরাধটি অর্থদণ্ড সহ কারাদণ্ডযোগ্য অপরাধ। আচ্ছা, আর একটা লাইন লিখে রাখেন তাহলে এত বিস্তারিত আপনার পড়া লাগবে না। শুধু অর্থদণ্ড দিলে, শুধু অর্থদণ্ড দিলে সমান সমান 67 ধারা। শুধু অর্থদণ্ড দিলে কত ধারা, 67 ধারা। আচ্ছা, এখন
আমরা জেনে রাখা ভালোর দ্বিতীয় পয়েন্টটা একটু পড়বো। পাইছেন আপনারা? অপশন দেখতেছেন? অর্থদণ্ড পরিশোধ না করার কারণে আদালত যে কারাবাস আরোপ করে তা অপরাধীকে উক্ত অপরাধের জন্য যে দণ্ডে দণ্ডিত করা যেতে পারে তার যে কোনো বর্ণনার হতে পারে বা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। ধারা কত? 66। এটা হলো ওই 65 ধারায় যে কারাদণ্ডটা আপনি হিসাব করতেছেন 4/1 ওই কারাদণ্ডটা কি সশ্রম হবে নাকি কি হবে? বিনাশ্রমে। এটা এটা অর্থাৎ 66 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে অপরাধী কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হয় এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আসামিকে যে কারাদণ্ড প্রদান করা হয় গোল দিবেন সেটা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। মানে সেটা সশ্রম হতে পারে, সেটা কি বিনাশ্রম হতে পারে। তাহলে এই 65 ধারা অনুসারে যে কারাদণ্ডটা আমি হিসাব করতেছি সেটা কি সশ্রম হতে পারে আবার কি বিনাশ্রম হতে পারে। এটা বলেছে কত ধারায়? 66 ধারায়। বুঝছেন? আচ্ছা, 64 ধারা এই জায়গায় আমার দরকার নাই, পড়ার দরকার নাই। তাহলে আপনি মনে রাখবেন খুব সহজে অল্প সময়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে 57 + 65, কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে শুধু 65, আর শুধু অর্থদণ্ড দিলে 67। ঠিক আছে? আর পঁয়ষট্টির পঁয়ষট্টির যে কারাদণ্ড আপনি 4/1 হিসাব করলেন এটা সশ্রম নাকি বিনাশ্রম হবে? এটা বলা আছে কোথায়? 66। বুঝছেন কিনা? 65-তে যে ওই যে আপনি 4/1 হিসাব করলেন সেটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। বুঝছেন? আচ্ছা, তো এখানে বিগত বছরের প্রশ্ন দেখেন। বিগত বছরের প্রশ্ন, আদালত অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দিলে তা 4/1 বেশি হবে না। অপরাধের কি শাস্তির? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম, জি ভাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা চলে আসি আসামি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অনাদায়ে কারাবাস। আসামি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে অনাদায়ে কারাবাস, মানে আসামিরা শুধু অর্থদণ্ড দিছে, কোনো কারাদণ্ড দেয় নাই। ওই যে অনেক ধারা আছে যে যে ধারায় শুধু অর্থদণ্ডই দেওয়া যায়, বা অনেক ধারায় কারাদণ্ড প্লাস কারাদণ্ড অথবা অর্থদণ্ড দেওয়া যায়, কারাদণ্ড দেয় নাই, শুধু দিছে কি অর্থদণ্ড। তাহলে এই অর্থদণ্ড অনাদায় কারাবাস আদালত দিতে পারে। এই অর্থদণ্ড অনাদায় কারাবাসটা কি হবে সেটার ব্যাখ্যা দিয়েছে 67 ধারায়। 67 ধারা পড়বো, 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, আর 100 টাকার বেশি হলে 6 মাস। আর 67 ধারায় শুধু অর্থদণ্ড অনাদায় যে কারাবাসটা হচ্ছে এই কারাবাসটা হবে কি বিনাশ্রম। দেখেন, দণ্ডবিধির 67 ধারায় বলা হয়েছে যদি অপরাধটি শুধুমাত্র অর্থদণ্ডে শাস্তিযোগ্য হয় এমন অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস আরোপ করে সেটা গোল দিবেন বিনাশ্রম হবে। তো এখানে যে বিষয়টা দেখেন, আসামি শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে এবং অর্থদণ্ড অনাদায়ে কারাবাস প্রদত্ত হলে উক্ত কারাবাসের মেয়াদ নিম্নলিখিত হারে নির্ধারিত হবে। এটা গুরুত্বপূর্ণ ভাই, মনে রাখেন। 50 টাকার অধিক না হলে 2 মাস, 100 টাকার অধিক না হলে 4 মাস, অন্যান্য ক্ষেত্রে বা অর্থদণ্ডের পরিমাণ 100 টাকার বেশি হলে কতদিন? 6 মাস। সুতরাং যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড এবং উক্ত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আদালত সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দিতে পারে। বুঝতেন? আর এখানে একটু লিখে রাখেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। এটা একটু লিখে রাখেন। দেওয়ানি মামলার ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। তো আমি যদি আপনাদের একটু ব্যাখ্যা দিই, এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়লাম। দেখেন, আমরা আজকে শুরু করছিলাম 55 ধারা দিয়ে, যাবজ্জীবন কারাবাসে 20 বছর, অনধিক 20 বছর কারাবাসে হ্রাস করতে পারে কে? সরকার। তারপরে বলছিলাম 57 ধারা। 57 ধারায় বলতেছে যে আহ আহ, যাবজ্জীবন কারাবাসে জরিমানা অনাদায়ের ক্ষেত্রে ধরতে হবে 30 বছর। আর অর্থদণ্ড, ওই যে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয় তাহলে এই 30 বছরে 4/1 পর্যন্ত সাজা দিতে পারে। এটা বলছে 65। তার মানে যাবজ্জীবন কারাবাস হলো 30 বছর, আর 30 বছরের 4/1 এটা কত? 65। আচ্ছা, এরপরে আমরা পড়ছি
যে যে কোনো বর্ণনার কারাবাসের ব্যাখ্যা, এটা বলছে 60 ধারায়। যে কোনো বর্ণনার কারাবাস এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। এরপরে আমরা পড়েছি 63 ধারা। 63 ধারায় বলছে যে অর্থদণ্ডের পরিমাণ যেখানে উল্লেখ না থাকে আদালত দিবে, তবে সেটা অত্যাধিক হবে না। ওটা কত? 63। আচ্ছা, 64 আমরা পড়ি নাই, দরকারও নাই। 65 তো আমরা আগে জানি, যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে লাগবে 57 + 65। শুধু কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলেও লাগবে কারে? 65। 65 বলছে যে কারাদণ্ডের সাথে যদি অর্থদণ্ড দেয়, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে ওই ধারায় সর্বোচ্চ যে কারাবাস দিতে পারতো তার 4/1। এটা বলছে কত? 65। আর 65-তে যে কারাবাসটা দিবে সেটা সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। এটা বলছে কত? 66। শুধু অর্থদণ্ড দিলে যে কারাবাসটা হবে সেটা বিনাশ্রম। 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে কত? 6 মাস। বুঝেন কিনা? এটা কত? 67। সো আচ্ছা, একটু আগে যেটা বললাম যে দেওয়ানি মামলার ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত কত? 6 সপ্তাহ। আর 50 টাকার বেশি হলে। তো আমরা এখন যেটা দেখবো, দেখেন বিগত বছরের প্রশ্ন, যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে দণ্ড হবে বিনাশ্রম। যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে? কত? 6 মাস। আমরা যখন মূল আলোচনা পড়ে ফেলতেছি, তখন যখন আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, সহজ মনে হয় না? যে মনে হয় যে এর চেয়ে সহজ আর নাই। আচ্ছা, এখন 68 আর 69। 68 আর 69 হলো যে আপনারা জরিমানা দিছিল, আপনি জরিমানা দিতে পারেন নাই, জরিমানা অনাদায়ে কারাদণ্ড হয়েছে। এখন আপনি যদি জরিমানা পুরোটা দিয়ে দেন, আপনার কারাদণ্ড বাতিল। এটা হলো 68। আর জরিমানার যদি অর্ধেক দেন, তাহলে অর্ধেক কারাদণ্ড বাতিল। এটা হলো 69। আমি একটু উদাহরণ দিই। আমি এভাবে চিন্তা করেন যে 25 টাকা যদি আপনি দিতে না পারেন, শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে 25 টাকা অর্থদণ্ড না দিতে পারলে কতদিন কারাদণ্ড হবে? 2 মাস না? তাহলে আপনি মনে করেন যে একদিন কারাদণ্ড খাটার পরে ওই 25 টাকা আপনি দিয়ে দিচ্ছেন, 50 টাকা দিয়ে দিচ্ছেন, 50 টাকা দিয়ে দিচ্ছেন। 50 টাকার জন্য তো 2 মাস হইতে পারে, 2 মাসই দিছে। তো একদিন কারাদণ্ড খাটার পর 50 টাকা দিয়ে দিচ্ছেন, আপনারে আর রাখবে না, ছেড়ে দিবে। 68। আর একদিন কারাদণ্ড খাটার পরে আপনি 25 টাকা দিচ্ছেন, তাহলে কতদিন কারাদণ্ড ভোগ করতে হবে বলেন তো? 1 মাস ভোগ করতে হবে। 1 মাস পরে আপনারে ছেড়ে দিবে। বুঝছেন? আনুপাতিক হারে। তাহলে আনুপাতিক হারে দিলে আনুপাতিক হারে বাতিল হবে, এটা হলো 69। আর পুরোটা দিলে পুরোটা বাতিল হবে, এটা কত? 68। এই যে দেখেন, অর্থদণ্ড পরিশোধের ক্ষেত্রে কারাবাস বাতিল, টার্মিনেশন অফ ইমপ্রিজনমেন্ট অন পেমেন্ট অফ ফাইন। টার্মিনেশন কথাটার অর্থ হলো অবসান। কি বলেন? সমাপ্ত বা অবসান। অফ ইমপ্রিজনমেন্ট মানে হলো দণ্ডের অবসান। অন পেমেন্ট অফ ফাইন, যদি আপনি জরিমানা কি করেন? পরিশোধ করেন। সো অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা বাতিল হবে যখন অর্থদণ্ড পরিশোধ করা হয় বা আইনি প্রক্রিয়ায় আদায় করা হয়। এখন আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জরিমানা পুরোটা পরিশোধ করলেই কারা অর্থদণ্ড বাতিল হবে কত ধারায়? 68 ধারায়। আর আনুপাতিক হারে পরিশোধ করলে আনুপাতিক হারে বাতিল হবে কত ধারায়? এই যে দেখেন। সো জরিমানার আংশিক অংশ পরিশোধ করলে অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থতার কারণে আদালত যে কারাবাস প্রদান করে তা আনুপাতিক হারে আদালত বাতিল করতে পারে কত ধারা? 69 ধারা। বুঝছেন? তাহলে 68 আর 69-এর মধ্যে পার্থক্য কি? সে- দণ্ডবিধি একটা কি আইন বলেন তো? সাবস্টেন্টিভ ল না প্রসিডিউরাল ল? সাবস্টেন্টিভ ল কাকে বলে? যে আইনে শাস্তি বা প্রতিকার ব্যবস্থা করছে। দণ্ডবিধির এখনো সাবস্ট্যান্টিভ সেকশন এখন আমরা পাই নাই। এখন পর্যন্ত যা পড়তেছি সব কি? প্রসিডিউরাল টাইপের। মানে প্রতিটা আইনের মধ্যে আপনার ধরেন, আমরা জানি ফৌজদারি কার্যবিধি একটা প্রসিডিউরাল ল, বাট ফৌজদারি কার্যবিধির 565 ধারাই প্রসিডিউরাল না। এর মধ্যে দুই একটা সাবস্ট্যান্টিভ ধারাও আছে। ওই যে জরিমানা করে, মিথ্যা তথ্য মামলার জন্য জরিমানা করে 250, ওটা একটা কি সেকশন? সাবস্ট্যান্টিভ টাইপের। বুঝছেন? তাহলে যে দণ্ডবিধি, যে জরিমানা কেমনে হিসাব করবে, সশ্রম নাকি বিনাশ্রম হবে, আদায় টাদায় যা আছে, জায়গায় কি কোনো শাস্তির কথা বলছে? না, অপরাধও বলে নাই, শাস্তিও বলে নাই। তার এজন্য এই ধারাগুলো কি টাইপের? প্রসিডিউরাল টাইপ। তো আমরা চলে আসেন পরের 643 পেজে 70 ধারা।
অর্থদণ্ড আদায়ের সময়সীমা। লিমিটেশন অফ লেভি অফ ফাইন। আপনারে সব সময় যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড দেবে বিষয়টা তা না। যখন অর্থদণ্ড বলে দিছে যে 10 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, তার মানে কি ওই 1 লাখ টাকা জরিমানা আপনার কাছ থেকে আদায় করবে। এটা আর অনাদায়ে কোনো কিছু বলে নাই। তো আদায় করবে কত দিনের মধ্যে, এই ব্যাখ্যাটা দিয়েছে 70 ধারায়। দণ্ডাজ্ঞা প্রদানের পরবর্তী গোল দিবেন 6 বছরের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য। তো আপনারা যদি অর্থদণ্ড দেয়, এটা যেদিন দণ্ডাদেশ দিল তার কয় বছরের মধ্যে? 6 বছরের মধ্যে। তারপরেরটা দেখেন, যদি অপরাধী 6 বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয়, তাহলে উক্ত দণ্ডের মেয়াদ সমাপ্ত হওয়ার পূর্বে যে কোনো সময় অর্থদণ্ড আদায়যোগ্য। যদি তারে মূল কারাদণ্ড রায় দিছে ধরেন 10 বছর, তাহলে আদায় করবে কয় বছরের মধ্যে? 10 বছরের মধ্যে। বুঝছেন? তো তাহলে অর্থদণ্ড আদায়ের সময় কখনো 6 বছর, কখনো 6 বছরের বেশি, কখনো 10 বছর না, কখনো 6 বছরের বেশি, ইভেন 14 বছর হইতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড দিলে কতদিন? ওই যাবজ্জীবন 30 বছর ধরবেন, 30 বছরের মধ্যে সে আদায় করতে পারে। হ্যাঁ বলেন লুৎফর সাহেব। ধন্যবাদ। 2 বছর কেন, 1 মাস কারাদণ্ড হলেও 6 বছর, কোনো কারাদণ্ড না হলেও 6 বছর। ধরেন কাউরে কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিয়েছে, আর অর্থদণ্ড না দেয় কোনো কারাদণ্ড দেয় নাই, তার মানে ওই জরিমানাটা তার কাছ থেকে কি করা হবে? আদায় করা হবে। তো এই জরিমানাটা আদায়ের তামাদি মেয়াদ কতদিন? 6 বছর। বুঝছেন? কি মেয়াদ কত? প্রথমে ছিলেন ক্লাসে। যাবজ্জীবন কারাদণ্ড কি 20 বছর? আপনি 30 বছর বললেও মানতাম, 20 বছর কেমনে হয়? 20 বছর যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস। সে যতদিন পর্যন্ত না মরতেছে ততদিন কারাগারে থাকবে। আর সেনাবাহিনীর প্রধানের ভাই যদি হন, তাইলে আবার রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করলেও করতে পারে। সরকার তো 55 ধারায় হ্রাস করতে পারে, যে যাবজ্জীবন কারাবাস সে হ্রাস করলো অনধিক 20 বছর। বুঝছেন? আচ্ছা, তো জেনে রাখা ভালো। দেখেন, কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড অপরাধীর মৃত্যু হলেও সম্পত্তি দায় মুক্ত হবে না। সে মারা গেছে, কোনো কিছু ব্যাপার না, সে যে সয় সম্পত্তি রেখে গেছে সেখান থেকে আদায় করবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন, স্যার যদি সয় সম্পত্তি না রেখে থাকে? না রাখলে তো কিছু করার নাই। বলেন, না রাখলে? হ্যাঁ, এখন কিছু করার নাই, আল্লাহর কাছে বিচার দেবেন। পাবেন না, আল্লাহর কাছে বিচার। হাসরের ময়দানে যে ধরবেন যে আমি টাকা পাইছি। না থাকলে এখন তো তার কিডনি বেচতে তো পারবেন না। আর দোয়া করেন যে তার যেহেতু কিছু নাই, চেকের মামলায় সে হেরে গেছে, দোয়া করেন যে ও যাতে ঠাটা পড়ে মরে, তাহলে ওর হাড় গুলো নিয়ে বেচতে পারবে নাকি? তাছাড়া তো আর সিস্টেম নাই। তো যে ক্ষেত্রে রায়ে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি কতিপয় অপরাধের মধ্যে একটি অপরাধে অভিযুক্ত, কিন্তু কোন অপরাধে অভিযুক্ত তা সন্দেহপূর্ণ, বললেন সেই ক্ষেত্রে সকল অপরাধের জন্য একই শাস্তির বিধান না থাকলে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে। যে অপরাধের জন্য গোল দিবেন সর্বনিম্ন শাস্তির বিধান আছে কত ধারা? 72 ধারা। 72 ধারায় বলতেছে ভাই, যে যে জায়গায় বিচারকের কাছে সন্দেহ হচ্ছে যে একজন অপরাধী সে 2টা অপরাধের বা 3টা অপরাধের বা 4টা অপরাধের কোনো একটা করছে, এটা নিশ্চিত। ওই যে 236 ধারা বিকল্প চার্জ মনে আছে? তো শাস্তি দেওয়ার ক্ষেত্রে মনে হচ্ছে যে কোনো একটা সে করছে, বাট কোনটা করছে উনি নিশ্চিত না। তাহলে উনি দেখবে যে এই অপরাধগুলোর মধ্যে কোনটায় সর্বনিম্ন সাজা আছে সেটাই দিবেন। এটা বলছে 72 ধারা। যদি সন্দেহ হয় তাহলে
সাজা দিবে কোনটাই, যেটাই সর্বনিম্ন সাজা আছে সেটাই। এটা বলছে কত ধারায়? 72। আশা করি আপনার ধারা মনে না থাক, ফ্যাক্ট তো মনে থাকবে। ফ্যাক্ট মানে হলো ধারার কথা, যে সর্বোচ্চ আহ, যে ক্ষেত্রে তারে মানে সন্দেহ, তাহলে অনেকগুলো অপরাধের মধ্যে একটাই সাজা আছে, ধরেন 4 বছর, একটা 3 বছর, একটা 2 বছর, একটা 1 বছর, এগুলা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে কোন ধারায় সাজা দেবে তারা? 1 বছর। কত ধারায়? 72 ধারায়। বুঝছেন? এখন আমাদের অনলাইনের এক ভাই প্রশ্ন করছেন যে স্যার 6 বছরের মধ্যে আদায় করতে না পারলে কি হবে? আপনারা উত্তর দিতে পারবেন? 6 বছরের মধ্যে যদি আদায় করতে না পারে কি হবে? সম্পত্তি বিক্রি করবে। 6 বছরের মধ্যে যদি আদায় করতে না পারে তাহলে তো সে বেঁচে গেল। সব জিনিসের একটা তামাদি মেয়াদ আছে না? ওই সময়ের মধ্যেই তো তার আদায় করতে হবে। ওই সময়ের মধ্যে আদায় করতে না পারলে তার সরকার আর আদায় করতে পারবে না। তামাদি আইনটা কেন করছে? তামাদি আইনটা করছে এই কারণে যে একটা অধিকার বা একটা প্রতিকার আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাবেন, আজীবন আপনার ওই অধিকার থাকবে না। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, কোন আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয় কি হবে? অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড কি হবে? আদায় করা হবে। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন, এগুলা পারবেন। চলে আসেন নির্জন কারাবাস, ভিভিআই 73-74। সলিটারি কনফাইনমেন্ট, এখানে একটু লিখে রাখেন, একটু স্টার দিয়ে লিখে রাখেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে, সিআরপিসি 32 ধারা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারে। কত ধারা? সিআরপিসির 32। তো এখন নির্জন কারাবাস আসলে অর্থ কি? নির্জন কারাবাস মানে হলো আদালত যারে কারাবাস দিছে নির্দেশ দিবে যে এই কারাবাসের একটা নির্দিষ্ট সময় তোমার একা একা থাকতে হবে, তুমি কোনো প্রকার মানুষের মাঝে থাকতে পারবে না। এটা হলো নির্জন কারাবাস, মানে নির্জনে থাকবে, সলিটারি কনফাইনমেন্ট। আমাদের দণ্ডবিধিতে আলোর কথা বলে নাই, মানে তার নির্জনে রাখবে। বাট ইংরেজি ইংরেজি সিনেমাগুলোতে দেখবেন বা বিদেশের যে আইন আছে সেখানে দেখবেন যে ওই তারে একেবারে অন্ধকার ঘুটঘুটে রুমে তারা রেখে দিছে। সঞ্জয় দত্ত নায়ক নাম শুনছেন, তারা নির্জন কারাবাসে রাখতো। নির্জন কারাবাসের ক্ষেত্রে সে যে জায়গায় আছে ওই জায়গায় থাকে, ওই জায়গায় তার টয়লেট, ওই জায়গায় খাবার, মাঝে কোনো দেওয়াল টেওয়াল কিছু নাই। যখন বৃষ্টি নামতো ওই টয়লেট থেকে পানি ভরে ভরে পড়তো, তার শোয়ার কোনো জায়গা থাকতো না, ওই পানির মধ্যে তার থাকা লাগছে। বুঝতে পারছেন? তাহলে এই নির্জন কারাবাসের অর্ডার কতদিন দিতে পারে? এবং ওই যে যে ওনার যে আত্মজীবনী বা ওই যে যে দেখবেন যে সে যখন ওই যে ওই করতো, মানে ওই যে আপনার যে টয়লেট ভরে যেত বৃষ্টিতে, ওই যে ট্যাঙ্কি ট্যাঙ্কি ভরে যেত, ওই মলমূত্র যা আছে সব বের হয়ে যেত, ও তো ওই জায়গায় শুইতে পারতো না। পরে কোনো 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 রকমে এক জায়গায় ওই যে দেয়ালে এরকম বসে থাকতো, তো বসে বসে ঘুমাইতো। পরে যখন সে ছাড়া পাইছে তখন ওই রাত্রে বসে 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 ঘুমায়, এখন আর ওই তার সাক্ষাৎকারে দেখা। তো এই হচ্ছে অভ্যাস। তো এখন দেখেন, নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট অর্থ হলো, নির্জন কারাবাস অর্থ হলো যে অবস্থায় গোল দিবেন দণ্ডিত ব্যক্তি সর্বপ্রকার, আন্ডারলাইন করে, জনসাহচর্য হতে বঞ্চিত হন। নির্জন কারাবাসের ক্ষেত্রে কারাবন্দীকে বা কয়েদিকে বাইরের জগতের সাথে কোনো প্রকার মেলামেশা ছাড়া সম্পূর্ণভাবে পৃথক রাখা হয়। গোল দিবেন সশ্রম কারাবাস প্রদান করা যায় এমন কোন দণ্ডে আহ কোনো অপরাধীকে দণ্ডিত করা হলে তখন আদালত অপরাধীকে তার বিরুদ্ধে যে আহ, কারাবাস দিয়েছে তার মেয়াদের কোনো অংশ বিশেষের বা কয়েকটি অংশের জন্য নির্জন কারাবাসে আবদ্ধ রাখার আদেশ দিতে পারে। তো এখন যেটা গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হলো, দেখেন, শুধুমাত্র যে অপরাধের শাস্তি গোল দিবেন সশ্রম কারাবাস হতে পারে সেই ক্ষেত্রেই আদালত নির্জন কারাবাসের আদেশ দিতে পারে। যে যে ক্ষেত্রে আদালত শুধু কারাবাসটা দিতে, কি কারাবাস? সশ্রম, সেই ক্ষেত্রেই দিতে পারে নির্জন কারাবাস।
আচ্ছা, এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে পারে, সশ্রম কারাবাস। চলে আসে আমরা নির্জন কারাবাসের হার নির্ণয়। যদি আরোপিত কারাবাস 6 মাস অতিক্রম না করে তাহলে নির্জন কারাবাস গোল দিবেন 1 মাসের বেশি হবে না। মানে আপনারে সশ্রম কারাবাস দিছে 6 মাস, তাহলে বলতে পারে যে 6 মাসের মধ্যে এক মাস থাকবেন আপনি নির্জনে সর্বোচ্চ। মোট 7 মাস না কিন্তু, মোট কয় মাস? 6 মাস। 6 মাসের মধ্যে 1 মাস বলতে পারে নির্জনে থাকবেন। তারপরে দেখেন, যদি আরোপিত কারাবাস 6 মাস অতিক্রম করে কিন্তু 1 বছর অতিক্রম না করে, অর্থাৎ 6 মাস থেকে 12 মাসের মধ্যে হলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না। তাহলে সশ্রম কারাবাস 6 মাস পর্যন্ত হলে নির্জন কারাবাস 1 মাস। 12 মাস পর্যন্ত হলে কয় মাস? 2 মাস। দেখেন, যদি কারাবাস বল দিবেন 1 বছর অতিক্রম করে তাহলে নির্জন কারাবাস 3 মাসের বেশি। 1 বছর অতিক্রম করে তাতে যতদিন হোক, ইভেন যাবজ্জীবন কারাদণ্ড যদি হয়, যাবজ্জীবন কারাদণ্ড কি সশ্রম না? তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে আদালত বলতে পারে যে তুমি নির্জনে থাকবা সর্বোচ্চ কতদিন? 3 মাস। 3 মাসের বেশি কিন্তু হবে না। তাহলে নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ কতদিন? 3 মাস। বুঝছেন? আচ্ছা, জেনে রাখা ভালো, নির্জন কারাবাস সর্বসাকুল্যে আন্ডারলাইন করবেন 3 মাসের বেশি হতে পারবে না। অর্থাৎ নির্জন কারাবাসের সর্বোচ্চ মেয়াদ 3 মাস হতে পারে। অর্থাৎ একজন অপরাধী যে মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হোক না কেন, তাকে উক্ত মেয়াদের মধ্যে সর্বসাকুল্যে সর্বোচ্চ 3 মাস নির্জন কারাবাস দিতে পারে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে নির্জন কারাবাস দেবে কিভাবে? কারা কারা মানে কয়েদিরাতে এমনি থাকার রুম নাই, আর নির্জন কারাবাস তারে আলাদা আলাদা কোথায় রাখবে? আচ্ছা দেখেন, নির্জন কারাবাসের দণ্ড কার্যকর করার ক্ষেত্রে এরূপ কারাবাস এককালীন গোল দিবেন, এককালীন 14 দিনের বেশি হবে না, এটা মনে রেখেন। মানে নির্জন কারাবাস 2 মাস 3 মাস যাই দেখ না কেন, একটানা কয় দিনের বেশি হবে না? 14 দিন। অর্থাৎ একজনরে একটানা আটক রাখা যাবে সর্বোচ্চ কতদিন? 14 দিন। অসমাপ্ত আত্মজীবনী পড়বেন, ওই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর ভাঙা আইনে ওনারে নির্জন কারাবাসে রাখতো একা একা। আচ্ছা, নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম থাকবে। নির্জন কারাবাসের পূর্বে ও পরে মানে 14 দিনের পূর্বে ও পরে কি থাকবে? বিরাম থাকবে। এবং কারাবাসের মেয়াদ আন্ডারলাইন করবেন 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস যে কোনো মাসে গোল দিবেন 7 দিনের বেশি হবে। এটা গুরুত্বপূর্ণ। মোট কারাদণ্ডের মেয়াদ ধরেন দিল 6 মাস বা যাবজ্জীবন কারাদণ্ড দিল, যাবজ্জীবন কারাদণ্ডে সর্বোচ্চ নির্জন কারাবাস কতদিন হবে? 3 মাস। কিন্তু প্রতি মাসে কয় দিনের বেশি হবে না? 7 দিনের বেশি হবে না। এ হলো কথা। মানে যখন মূল কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি, তখন নির্জন কারাবাস প্রতি মাসে কয় দিনের বেশি হবে না? 7 দিনের বেশি হবে না। এখন যদি বলেন তার একটু আগে বললো একটানা 14 দিন, তাহলে 7 দিনের বেশি কেমনে হবে না? এ জায়গায় বলতেছে 7 দিনের বেশি হবে না, আর ওই জায়গায় বলতেছে 14 দিন। এ জায়গায় তো বলছে মাসে 7 দিনের বেশি হবে না। একটানা 14 দিন তো হতেই পারে। এই মাসের শেষের 7 দিন আর ওই মাসের প্রথম 7 দিন হতে পারে না? 14 দিন। বুঝছেন? তাহলে নির্জন কারাবাসের আমি কি কি মনে রাখবো? নির্জন কারাবাস দিতে পারে প্রথম দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 32 ধারা। কোন ধরনের কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস দিতে পারে? 6 মাস পর্যন্ত হইলে 1 মাস, 12 মাস পর্যন্ত হইলে 2 মাস, 12 মাসের বেশি হইলে 3 মাস। নির্জন কারাবাস একটানা কত দিনের বেশি হবে না? 14 দিনের। যদি মূল কারাবাসের মেয়াদ 3 মাসের বেশি হয় তাহলে নির্জন কারাবাস মাসে কয় দিনের বেশি হবে না? 7 দিন। ধন্যবাদ। সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলা সব পারবেন। দেখেন, যদি 3 নাম্বার প্রশ্নটা দেখেন, নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট সর্বসাকুল্যে ড্যাশ হতে পারবে না, কয় মাসের বেশি? 3 মাসের বেশি। তারপরে 6 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, যদি কারাবাস 6 মাস অতিক্রম না করে তাহলে নির্জন কারাবাস ড্যাশ মাসের বেশি হবে না, কত মাস? 1 মাস। তো বাদ বাকি যা আছে এগুলা সব পারবেন ইনশাল্লাহ। আমরা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। নামাজের পরে আমরা জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম শুরু করব। সাধারণ ব্যতিক্রম দণ্ডবিধিতে যত ধারা টারা আছে, এই সাধারণ ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে লিখিততে প্রশ্ন আসে, প্রিলিতে সাধারণ ব্যতিক্রম থেকে 2 মার্ক মিনিমাম ইনশাল্লাহ পাবেন। তারপরে ভাইভাতে জিজ্ঞাসা করে। আর যখন আপনি অ্যাডভোকেসি করবেন আইনের ছাত্র হিসেবে, সাধারণ ব্যতিক্রম সম্পর্কে ভালো ধারণা আপনার অবশ্যই থাকতে হবে। এবং এখানে আমরা প্রতিটা ধারা পড়বো, 74 থেকে
এখানে লেখছে সাধারণ ব্যতিক্রম 74 থেকে 106, অ্যাকচুয়ালি ঠিক না, এটা হবে 76 থেকে 106, এবং 76 থেকে 106 এর মধ্যে জাস্ট আপনার একটা দুইটা ধারা পড়বো না, আর সব ধারাই আমরা ইনশাল্লাহ পড়বো। এ হলো সাধারণ ব্যতিক্রম। সো আপাতত বিরতি, আমরা ইনশাল্লাহ 20 মিনিট পরে শুরু করব। বিরতির পরে আমরা ক্লাস শুরু করব, তার আগে আপনাদের আগামীকালের পরীক্ষার বিষয়বস্তু বলে দিই। আগামীকালের পরীক্ষার বিষয়বস্তু ফৌজদারি কার্যবিধির ওই যে রিভিশন থেকে শুরু করে বাদ বাকি যা আছে সব 20 মার্কের, আর হলো দণ্ডবিধি আজকে যা পড়ছি সেটার উপর 20 মার্ক। মোট কত বলেন? ও কালকে বার কাউন্সিল আছে, সমস্যা কি, দুইটাই দেবেন? আচ্ছা কালকে বারই থাক তাইলে, শুধু বারের 100 মার্ক। তো আমরা পড়া শুরু করি, দেখেন সাধারণ ব্যতিক্রম সমূহ, জেনারেল এক্সেপশনস নাকি এক্সপ্লানেশন, জেনারেল এক্সপ্লানেশনস বললে দ্বিতীয় অধ্যায়, আর সাধারণ এক্সেপশনস বা জেনারেল এক্সেপশনস বললে চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় অ্যাকচুয়ালি কি আলোচনা করছে? 76 থেকে 106, এখানে লেখা আছে 74 থেকে 106, এটা ঠিক না, 76 থেকে 106। সো সাধারণ ব্যতিক্রম আসলে কি? সাধারণ ব্যতিক্রমের কোনো সংজ্ঞা দণ্ডবিধিতে দেয় নাই। সাধারণ ব্যতিক্রম হলো যে কাজটা আপাত দৃষ্টিতে মনে হয় অপরাধ কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ না, বাট এটা যে অপরাধ না ব্যতিক্রমের মধ্যে পড়ে, এটা আপনারই প্রমাণ করতে হবে, কার? আসামির। বুঝছেন? সাধারণত ধরেন একজন লোক গাড়ি গাড়ি চালিয়ে যাচ্ছিল, ওনার গাড়ির নিচে পড়ে একটা গরু মারা গেছে, ধরেন গরুর এই মারি, তাহলে ওই গরুর মালিক গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করছে যে আমার গরুরে মেরে ফেলছে। তখন গাড়ি চালক বলতে পারে যে এই জায়গা আমার কোনো অপরাধ হয় নাই। কেন হয় নাই? কারণ আমার ওভার স্পিড ছিল না, আর আমি কোনো অবহেলাও করি নাই। সিসিটিভি ফুটেজে গেছে যে গাড়ির স্পিড ঠিক ছিল, তার কোনো নেগলিজেন্স ছিল না। সো এই ক্ষেত্রে গাড়ি চালক অব্যাহতি পেতে পারে। তো এই যে যে সে ব্যতিক্রম দাবি করছে, এই বিধিবিধান, এই ব্যতিক্রম তাকেই প্রমাণ করতে হবে। এই কোন কোন ক্ষেত্রগুলোর সৃষ্টি হলে ওইগুলার ক্ষেত্রে ব্যতিক্রম দাবি করা যাবে, এই সম্পর্কে আলোচনা করছে 76 থেকে 106। আর ব্যতিক্রম যিনি দাবি করবে সেটা তাকেই প্রমাণ করতে হবে, এটা বলছে সাক্ষ্য আইনের 105 ধারায়। তো একটু পড়ি, এখানে দেখেন যে দণ্ডবিধি চতুর্থ অধ্যায়ে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে 76 থেকে 106 ধারায়। গোল দেবেন কিছু কার্য বা কার্যবিরতি, কার্যকে বলে অ্যাক্ট, কার্যবিরতি বলে কি ওমিশন। ফৌজদারি দায়ে তো অব্যাহতি দেওয়া হয়েছে, এই সকল কার্য বা কার্যবিরতি গুলোকে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস বলে, জেনারেল এক্সেপশনস। ঠিক আছে? তো কোন কার্য বা কার্যবিরতি 76 থেকে 106 দ্বারা উল্লিখিত শর্তাবলী পূরণ করে তাহলে কোন কার্য বা কার্যবিরতি অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন দেখেন ক খকে গুলি করে হত্যা করে, 300 ধারা অনুসারে এমন কার্য খুন হিসেবে কি হবে? গণ্য হবে। কিন্তু মামলায় এটা প্রমাণিত হয় যে ধর্ষণের চেষ্টায় ক খকে গুলি করে, সে বলছে যে সে হত্যা করতো না, তারে ধর্ষণের জন্য চেষ্টা করছিল, এই কারণে সে হত্যা করছে। যেহেতু আত্মরক্ষার অধিকার প্রয়োগে ক খকে হত্যা করেছে, সেহেতু এমন কার্য 100 ধারা অনুসারে অপরাধ হিসেবে গণ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে কেউ বলে যে সাধারণ ব্যতিক্রম কি, বলবেন যে যে কাজটা আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয় বাট প্রকৃতপক্ষে অপরাধ না, এটারই কি বলে? সাধারণ ব্যতিক্রম। বাট ব্যতিক্রম দাবি করে আসামি, সো ব্যতিক্রম কাকেই প্রমাণ করতে হবে? আসামিকেই প্রমাণ করতে হবে। তো এই যে দেখেন বিশেষ ব্যতিক্রম, 73 থেকে 106 ধারায় উল্লিখিত সাধারণ ব্যতিক্রম ছাড়াও দণ্ডবিধিতে আরো কিছু বিশেষ ব্যতিক্রম আছে যেগুলো কোনো নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এই সকল ব্যতিক্রম সহ বিশেষ ব্যতিক্রম হিসেবে পরিচিত, যেমন দণ্ডবিধি 300 ধারায় 5টা ব্যতিক্রম আছে, যে ক্ষেত্রে নির্দণ্ডের হত্যা খুন বলে গণ্য হবে না। অন্যদিকে 499 ধারায় 10টা ব্যতিক্রম। এছাড়া আরো বেশ কয়েক জায়গায় আছে, মানে 76 থেকে 106 ছাড়াও দণ্ডবিধির অন্যান্য জায়গায়ও কিন্তু ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রম প্রমাণের ভার এটা বিস্তারিত করতে যাচ্ছি না। 105 ধারায়, সাক্ষ্য আইনের 105 ধারায় যে ব্যতিক্রম দাবি করবে তারই ব্যতিক্রম প্রমাণ করতে হবে। তাহলে ব্যতিক্রম প্রমাণ সর্বদাই করবে কে? চলে আসেন পরের পেজে, ভুল বা মিস্টেক। আপনারা প্রথমেই ভুল বানান লিখতে অধিকাংশ ব্যক্তি ভুল করেন, সবাই লেখে ভয় দীর্ঘ আর ল, বাট অ্যাকচুয়ালি ভুল বানান হবে কি? ভয় রস্যু আর ল। তো ভুল হচ্ছে দুই প্রকার ভাই, শুনেন। একটা হলো ঘটনাগত ভুল, আর একটা হচ্ছে আইনগত। ঘটনাগত ভুল হলো কি?
যেটা আপনি ধরেন পুলিশ একজনকে গ্রেফতার করতে গিয়ে ভুলক্রমে নাইম গাজীরে গ্রেফতার করতে গিয়ে ভুলক্রমে নাইম গাজীর ভাই একই রকম দেখা যায় তারে ধরে নিয়ে গেছে, বাট এটা সরল বিশ্বাসেই হয়েছে, তাহলে পুলিশের জায়গায় যে ভুল করছে সেটা কি? ঘটনাগত ভুল। আর আইনগত ভুল হলো আইনে যা আছে এটার ভুল আপনি যদি করেন, কাউরে যদি গুলি করে হত্যা করে বলেন যে হত্যা করা যে অপরাধ আমি তো জানি না, এটা আপনি সরল বিশ্বাসেও যদি হত্যা করেন তাহলেও সেটা কি হবে? আইনগত ভুল হিসেবে গণ্য হবে। এখন আইনে যদি আপনি আইনগত ভুল করেন তাহলে আপনি অব্যাহতি পাবেন না, কিন্তু যদি ঘটনাগত ভুল করেন, যদি সরল বিশ্বাসে করেন, ঘটনাগত ভুল যদি স্বেচ্ছায় করেন তাহলে আবার হবে না, ঘটনাগত ভুলটা করছেন কি সরল বিশ্বাসে, তাহলে আপনি অব্যাহতি পাবেন। তো দণ্ডবিধির 76 এবং 79 ধারায়, দুইটা ধারায় ঘটনাগত ভুল নিয়ে আলোচনা করছে। দেখেন, দণ্ডবিধির 76 এবং 79 ধারা আইনের সাধারণ নীতি স্বীকৃতি দিয়েছে, গোল দিবেন ঘটনাগত অজ্ঞতা অব্যাহতির অজুহাত হতে পারে, কিন্তু আইনের অজ্ঞতা অব্যাহতির অজুহাত নহে। এটা আন্ডারলাইন করতে হবে, ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ এক্সকিউজেবল বাট ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজেবল। যার ল্যাটিন ম্যাক্সিম হলো ইগনোরেন্সিয়া ফ্যাক্টি এক্সকিউজাট, ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউজাট। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ঘটনাগত ভুল সম্পর্কে আলোচনা করছে দণ্ডবিধির কত কত ধারায়? 73 আর 79। আচ্ছা, তাহলে ভুল কত প্রকার? দুই প্রকার, একটা হলো মিস্টেক অফ ফ্যাক্ট, একটা হলো মিস্টেক অফ ল। তো প্রথমে আমরা চলে আসি 76 ধারা। দেখেন, 73 ধারায় বলা হয়েছে কোনো কিছু অপরাধ না যা সম্পাদিত হয় এমন ব্যক্তি দ্বারা যে আইনগত ভুলের কারণে নয় বরং ঘটনাগত ভুলের কারণে, গোল দিবেন ঘটনাগত ভুল, গোল দিছেন, পাইছেন? ঘটনাগত ভুলের কারণে গোল দিবেন সরল বিশ্বাসে নিজেকে কাজটি করতে, গোল দিবেন আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে। তিনটা গোল হবে। একটা হলো কোনো ব্যক্তি ঘটনাগত ভুল করছে কিভাবে? সরল বিশ্বাসে নিজেকে কি দ্বারা বাধ্য বলে? আইন বলে বাধ্য বলে, মানে ওই কাজটা করতে সে বাধ্য ছিল, এবং বাধ্য করছে কিভাবে? সরল বিশ্বাসে। করে কি ভুল করছে? ঘটনাগত ভুল করছে। যেমন দেখেন, যেমন পুলিশ আরিফকে বদরুল মনে করে সরল বিশ্বাসে, এই জায়গা বি আছে, বির জায়গা এ লেখেন, এ হবে, আরিফকে গ্রেফতার করে। মানে ধরতে গেছিল বদরুল রে, কিন্তু ধরে নিয়ে আসছে কারে? আরিফ রে। এবং এই কাজটা পুলিশ কিভাবে করছে? সরল বিশ্বাসে করছে। এটা মিস্টেক অফ ফ্যাক্ট বা ঘটনাগত ভুল, এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এখন আরিফ যদি মামলা করে পুলিশের বিরুদ্ধে যে আপনি আমারে কেন ধরলেন, আমি ক্ষতিপূরণ চাই, আমার মান সম্মান নষ্ট হয়েছে, লোকজন দেখছে যে পুলিশ আমারে ধরে নিয়ে গেছে, মানহানির মামলা করছে ধরে, বা পুলিশের বিরুদ্ধে মামলা করছে অন্য কোনো, তখন পুলিশ নিজেরে দেখাইতে পারে যে আমি এই জায়গায় কি ভুল করছি, ঘটনাগত ভুল করছি, এবং আমি আইন বলে বাধ্য ছিলাম। আইন বলে বাধ্য মানে কি? একজনে গ্রেফতার করতে গেছে, তাহলে গ্রেফতার করতে পুলিশ বাধ্য না? অবশ্যই বাধ্য। তাহলে পুলিশ অব্যাহতি পাবে দণ্ডবিধির কত ধারায়? 76 ধারায়। ঘটনার অজ্ঞতা বা ঘটনা জানি না ফৌজদারি দায় হতে অব্যাহতির অজুহাত হতে পারে, ইগনোরেন্স অফ ফ্যাক্টস ইজ এক্সকিউজেবল। বুঝছেন? তাহলে আমি এই জেনারেল এক্সেপশন যারা আগে কখনো পড়েন নাই, একেবারে ফার্স্ট টাইম, তাদের মনে রাখার যে টেকনিক সেটা হলো উদাহরণ দিয়ে মনে রাখতে হবে। তার আগে 73 দ্বারা আমার কি মনে রাখতে হবে? ঘটনাগত ভুল হয়েছে কিভাবে? সরল বিশ্বাসে। 73 দ্বারা মানে এই যে ঘটনাগত ভুলটা করছে কিভাবে করছে? আইন দ্বারা বাধ্য হয়ে। তাহলে সে অব্যাহতি পেতে পারে কত ধারায়? 73 ধারায়। ওই যে একজনকে ধরতে গিয়ে আর একজনকে ধরে নিয়ে আসছে, এটা একটা উদাহরণ। আবার জনতার উপর গুলি চালাইছে সৈনিক, উপরস্থ কর্মকর্তার নির্দেশে, উপরস্থ কর্মকর্তার নির্দেশ দিয়েছে যে তুমি যারা এই মিছিলে আছে সবার উপরে গুলি চালাও। তাহলে এই জায়গায় সৈনিক তো ওই কাজটা করতে আইন দ্বারা কি ছিল? বাধ্য ছিল। আর সে তো সরল বিশ্বাসে কাজটা করছে। তাহলে সৈনিকের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে সৈনিক বলবে যে আমি সরল বিশ্বাসে করছি, আমি উপরস্থ কর্মকর্তার অর্ডার মানতে কি ছিলাম? বাধ্য ছিলাম। তো আমি আইন দ্বারা, মানে আমি এই জায়গায় ঘটনাগত ভুল করছি, আমি অব্যাহতি পাবো কত দ্বারায়? 73। বুঝছেন? চলে আসেন 79 ধারা। তার আগে এখানে একটু দেখেন আইনগত ভুল বা মিস্টেক অফ ল কাকে বলে। আইনগত ভুল বা মিস্টেক অফ ল অর্থ হলো কোনো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিদ্যমান আইন বা অন্যভাবে কোনো আইন সম্পর্কে ভুল ধারণা
এবং একই সাথে আইন কি সেই সম্পর্কে ভুল ধারণা। আইন জানি না, এই কারণে কোনো ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে না। কারণ আইন জানি না, এটা ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার কোনো অজুহাত হতে পারে না। ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজ। আপনাকে আইন অবশ্যই জানতে হবে। এখন 76 ধারা তো আমরা একটু পড়ছি, তারপরে এখানে 76 আর 79-র মধ্যে পার্থক্য বলছে। আগে আমি 79 ধারাটা পড়বো, তার আগে আমার কথা শোনাই। 73-এ করছিল কি ভুল? ঘটনাগত ভুল। সরল বিশ্বাস ছিল, ছিল। নিজে আইন দ্বারা কি ছিল? বাধ্য ছিল। আর 79-তে হলো ওই ঘটনাগত ভুলই, এখানে ওই সরল বিশ্বাসী থাকবে, বাট এই জায়গায় নিজের আইন দ্বারা সমর্থিত বলে করবে। কি বলে বলেন? সমর্থিত, বাধ্য না। নিজের আইন দ্বারা সমর্থিত বলে। সমর্থিত বলে কিভাবে? যে ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখলেন যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মারতেছে। আমরা জানি একজন সাধারণ ব্যক্তিরও গ্রেফতারের ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধির 59 ধারায়, যদি অপরাধটা হয় আমলযোগ্য এবং জামিন অযোগ্য। তো আপনি যে মারতেছে আর একজনকে, আপনি যে মারতেছে তারে ধরে নিয়ে থানায় নিয়ে গেলেন, যে রোনার আমি 59 ধারায়, আমি আইনের স্টুডেন্ট, এই যে আমি আমার ক্ষমতা হলে গ্রেফতার করে নিয়ে আসছি, এই যে এই একটা আমলযোগ্য অপরাধ করতে যাচ্ছি। এই পর্যন্ত আপনি ঠিকঠাকই আছেন, আপনি সরল বিশ্বাসেই করছেন। এখন যারে ধরে নিয়ে আসছেন সে বলতেছে যে আপনি কাজটা ঠিক করেন নাই, আমারে ধরে নিয়ে আসে কেন? কারণ আমি তো এই জায়গায় কোনো অপরাধ করি নাই। যদিও দেখা যাচ্ছে যে আমি আর একজনকে মারতেছি, আমি তো এই জায়গায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিলাম। আমি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করতাম তাহলে নিজেই আমি এতক্ষণ মারা যেতাম। সো আত্মরক্ষার অধিকার প্রয়োগ কোনো অপরাধ না। তো যে ধরে নিয়ে গেছে, মানে সাধারণ ব্যক্তি যে থানায় নিয়ে গেছে, সে বলবে যে আমিও কোনো অপরাধ করি নাই, কারণ আমি নিজের আইন দ্বারা সমর্থিত ভাবে কাজটা করছিলাম এবং কাজটা করছি কি বিশ্বাসে? সরল বিশ্বাস। এখন 76 আর 79-র মধ্যে মূল পার্থক্য এক জায়গায়। 76 হলো আইন দ্বারা বাধ্য, বাউন্ড বাই ল, আর 79 হলো আইন দ্বারা সমর্থিত, জাস্টিফাইড বাই ল। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাউন্ড বাই ল এন্ড জাস্টিফাইড বাই ল? মানে বাউন্ড বাই ল জাস্টিফাইড লর মধ্যে পার্থক্য কি? বাউন্ড বাই ল মানে পুলিশ ওই কাজটা করতে বাধ্য ছিল, আর জাস্টিফাইড বাই ল মানে হলো আমি যে হেঁটে যাচ্ছিলাম, অমুক অমুক মারামারি করতেছে, আমি তারা গ্রেফতার করতেও পারি, নাও পারি। 59 ধারা কি বলছে? যে তোমার গ্রেফতার করতেই হবে। এটা হলো সমর্থিত, আমি করলে করতে পারি, না করলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তো এই যে একটু পড়ি দেখেন, 76 এবং 79 উভয় ধারায় ঘটনাগত ভুলকে ফৌজদারি দায়িত্ব অব্যাহতি পাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা গেলেও 76 এবং 79 ধারার মধ্যে পার্থক্য হলো 76 ধারা প্রযোজ্য হবে যদি কোনো ব্যক্তি নিজেকে গোল দিবেন আইন বলে বাধ্য বলে মনে করে। এ পার্সন বিলিভস হিমসেলফ টু বি গোল দিবেন বাউন্ড বাই ল। বাউন্ড বাই ল মানে কি? আইন দ্বারা বাধ্য, নাকি? আইন দ্বারা বাধ্য বলে মনে করে, সরল বিশ্বাসে গুড ফেইথ কোনো কাজ করে, তাহলে তো অপরাধ বলে গণ্য হবে না। অপরদিকে 79 দ্বারা প্রযোজ্য হবে যদি কোনো ব্যক্তি নিজেকে গোল দিবেন আইন দ্বারা সমর্থিত বলে মনে করে। কি সমর্থিত? এ পার্সন বিলিভস হিমসেলফ টু বি জাস্টিফাইড বাই ল। আইন দ্বারা সমর্থিত কি? জাস্টিফাইড বাই ল, সরল বিশ্বাসে কোনো কাজ করে, তাহলে তো অপরাধ বলে গণ্য হবে না। এখন দেখেন, আইন বলে বাধ্য এবং আইন দ্বারা সমর্থিত এর মধ্যে পার্থক্য হলো আইন বলে বাধ্যের ক্ষেত্রে কোনো ব্যক্তি কার্যটি করতে আইন দ্বারা বাধ্য থাকে। বুঝছেন? ওই যে পুলিশ গ্রেফতার করতে কি ছিল? বাধ্য ছিল। অন্যদিকে আইন দ্বারা সমর্থিত এর ক্ষেত্রে কোনো ব্যক্তি কার্যটি করতে আইন দ্বারা বাধ্য না, কিন্তু কার্যটি করলে আইন তাকে কি দিবে? সমর্থন দিবে। বুঝছেন তাহলে? তো 76 আর 79 বুঝছেন কিনা? এই হোসেন সাহেব, 76 আর 79-র মধ্যে মূল পার্থক্য কি? আপনারা বলেন যে 76 আর 79 কি ভুল হয়েছে? আইনগত ভুল না ঘটনাগত ভুল? ঘটনাগত ভুল। কিভাবে করছে? ইচ্ছা করে না সরল বিশ্বাসে? সরল বিশ্বাসে। বাধ্য হয়ে করছে কত দ্বারাই? 76 দ্বারাই। আর সমর্থিত হয়ে করছে কত দ্বারাই? 79 দ্বারাই। ওবায়দুল সাহেব 76 ধারার একটা উদাহরণ দেন। 73 ধারা হলো আইন বলে বাধ্য। এখন একটা উদাহরণ দেন যে জায়গায় আইন দ্বারা বাধ্য, এরকম একটা উদাহরণ দেন। না, আপনি যেটা বলতেছেন ওটা হলো 79, আর পুলিশ একজনকে ধরতে গিয়ে আর একজনকে ধরছে, এটা 76। আর আপনার কথা যদি বলেন তাহলে কত? 79। বুঝছেন? আচ্ছা, তো সেলফ প্র্যাকটিসের প্রশ্ন যদি
7 নম্বর প্রশ্নটা দেখেন। একজন সৈনিক সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে জনতার উপর গুলি চালায়, এতে করে 5 জন ব্যক্তি গুরুতরভাবে জখম হয়। কোন ধরনের অপরাধ করছে? সৈনিকের কি অপরাধ হয়েছে? কোনো অপরাধ হয়েছে? হয় নাই, কারণ সে তো উপরে কর্মকর্তার নির্দেশ মানতে সে বাধ্য ছিল। কত ধরনের প্রতি পাবে? 73 ধারায়। বুঝছেন? তারপরে 8, 9 এগুলোর মধ্যে রাখবেন। আমি 9টা একটু ব্যাখ্যা করে দিই, দেখেন 9 নম্বর প্রশ্নটা। আরিফ জামানকে দেখেছে এমন একটি কার্য সম্পাদন করতে যা আরিফের নিকট খুন বলে মনে হয়। মানে আরিফ ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে জামানরে দেখছে, জামান খুন করতেছে। আইন কোনো খুনিকে গ্রেফতার করার জন্য যে সকল ক্ষমতা কোনো ব্যক্তিকে দিয়েছে, আরিফ সরল বিশ্বাসে তার নিজস্ব বিবেচনায় উক্ত ক্ষমতা প্রয়োগ করে জামানকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করার জন্য আরিফ করছে কি, জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। তো এখানে আরেকটা লাইন যোগ করেন যে যদিও জামান উক্ত কাজটি আত্মরক্ষার অধিকার প্রয়োগে করছিল। একটু একটু লেখেন, যদিও জামান উক্ত কাজটি করেছিল, যদিও জামান উক্ত কাজটি করেছিল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে। তো এই ক্ষেত্রে আরিফ কোনো কি করে নাই, কোনো অপরাধ করে নাই, জামানও করে নাই। জামান প্রমাণ করবে যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছিলাম, আর আরিফ সুবিধা পাবে, প্রমাণ করবে 79 দ্বারায় যে আমি আইন দ্বারা সমর্থিত হয়ে কাজটা করছিলাম। এই হলো আপনার 73 আর 79-র মধ্যে পার্থক্য। ইসমাইল, আপনার যে সামনের যে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, জেনারেল এক্সেপশন, বুঝছেন? তারপরে দেখেন বিচারিক কার্য, জুডিশিয়াল অ্যাক্ট, ধারা 77 এবং 78। 77 ধারা খুব সহজ, বিচারক যে কাজই করুক না কেন সে অব্যাহতি পাবে 77 ধারায়। বিচারক, তাতে দেওয়ানি মামলার বিচারক হোক আর ফৌজদারি মামলার বিচারক, সে যদি প্রমাণ করতে পারে যে এই কাজটা সে সরল বিশ্বাসে করছে। 77 ধারা বিচার কার্য সম্পাদনকারী বিচারকের ক্ষেত্রে প্রযোজ্য। 78 ধারা আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদন করেছে এমন কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রথমে দেখেন, 77 ধারার অধীন গোল দিবেন বিচারকের কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে যদি বিচারক, আন্ডারলাইন করবেন, বিচারিক কার্য সম্পাদন করলে কাজটি করে। অবশ্যই সে কাজটা করবে কখন? সে যখন তার দায়িত্ব পালনে ছিল। আইনে প্রদত্ত ক্ষমতা বলে কার্যটি করেছে, সে এই ক্ষমতাটা করেছে কারণ আইন তার এই ক্ষমতাটা দিয়েছে, এবং এই ক্ষমতা আইন দ্বারা তাকে দেওয়া হয়েছে বলে সে সরল বিশ্বাসে বিশ্বাস করে। সে ভাবছে যে একজন ম্যাজিস্ট্রেটের ক্রোক করার ক্ষমতা নাই, বাট সে ক্রোক করছে। তো তার বিরুদ্ধে যদি মামলা হয় যে সে ইচ্ছা করে ক্রোক করছে, যদি সে প্রমাণ করতে পারে যে সেই কাজটা করছে কি সরল বিশ্বাসে, তাহলে বিচারক অব্যাহতি পাবে কত ধারায়? 77 ধারায়। বুঝছেন? যেমন দেখেন, যেমন কোন বিচারক আইনের ভুল পাঠ করে মনে করে যে কোনো একটি বিষয় তার এখতিয়ারাধীন, এই বিশ্বাসে সে একটি আদেশ প্রদান করে, উক্ত আদেশের জন্য সে দায়ী হবে না। এখন আমরা চলে আসি 78 ধারার শর্ত সমূহ। দেখেন, 77 ধারায় অব্যাহতি পাচ্ছে স্বয়ং কে? বিচারক। আর 78 ধারায় অব্যাহতি পাবে হলো আদালতের নির্দেশ অনুসারে যে কাজ করতে। ধরেন আদালত নির্দেশ দিছে একজনের ফাঁসি কার্যকর করার, জল্লাদ শাহজাহান ফাঁসি কার্যকর করে ফেলছে, পরে জানা গেল যে আদালতের ওই আদেশটা দেওয়ার ক্ষমতা ছিল না। এই জায়গায় জল্লাদের কোনো দায় নাই, কারণ সে তো আদালতের আদেশটা কি করছে? কার্যকর করছে। এই যে দেখেন, 78 ধারা অনুযায়ী আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোন কর্মকর্তার কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে যদি তিনি কার্যটি আদালতের আদেশ অনুযায়ী সম্পাদন করে এবং যখন আদেশটি বলবৎ ছিল শুধুমাত্র উক্ত সময় কার্যটি সম্পাদন করে। এই আদেশ দিতে আদালতের এখতিয়ার ছিল কি ছিল না তা বিবেচ্য না, কিন্তু যে কর্মকর্তা কার্যটি সম্পাদন করেছে সে সরল বিশ্বাসে বিশ্বাস করে আদালতের এমন এখতিয়ার ছিল। যেমন দেখেন, বিচারকের আদেশ অনুযায়ী, আন্ডারলাইন করবেন, জল্লাদ কোন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করলে জল্লাদের এমন কার্য কি হবে না? অপরাধ হবে। অর্থাৎ 77 ধারায় অব্যাহতি পাচ্ছে স্বয়ং কে? বিচারক। আর 78 ধারায় পাবে কে? আদালতের আদেশ অনুসারে যে কাজ করেছে সে। বুঝছেন? বিগত বছরের একটা প্রশ্ন দেখেন, যে একজন বিচারকের সরল বিশ্বাসে সম্পাদিত বিচারিক কাজ অপরাধের অন্তর্ভুক্ত নয় মর্মে
দ্য পেনাল কোড 1860-এর কত ধারায় বর্ণিত আছে? কত ধারা? 77। বুঝছেন? চলে আসে 80 ধারা, দুর্ঘটনা জনিত কার্য। দুর্ঘটনা জনিত কার্য এটার অর্থ হলো কি? সরল বিশ্বাসে যদি কোনো ব্যক্তি তার আইনগত দায়িত্ব পালনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যে জায়গায় তার কোনো অবহেলা ছিল না, অর্থাৎ একজন ব্যক্তি একটা আইনগত কাজ করতেছিল, মানে ওই যে সে যে কাজটা করতেছিল সেটা কোনো বেআইনি কাজ না, এবং ওই কাজটা করার সময় সে যথাযথ সতর্কতা অবলম্বন করে এই কাজটা করতেছিল, বাট তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ওই লোকটা অব্যাহতি পাবে 80 ধারায়। একজন লোক কুঠার দিয়ে কাঠ কাটতেছিল, এখন সে কাঠ কাটার আগে কুঠার সব চেক চেক সবকিছু করে নিছে, তার ত্রুটি, তার কোনো অবহেলা ছিল না। এখন কাঠ কাটতে 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 হঠাৎ করে কুড়ালটা ছুটে গিয়ে পাশে দাঁড়ানো একজন ব্যক্তির লেগে মারা গেছে বা সে আহত হয়েছে। তো ওর ওর বিরুদ্ধে হত্যা মামলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু উনি যদি প্রমাণ করতে পারে যে এই জায়গায় তার কোনো অবহেলা ছিল না, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 80 ধারায়। সেম উদাহরণ, যে বাস ড্রাইভারদের বিরুদ্ধে মামলা হয়েছে যে মানুষ মেরে ফেলছে, 304-এর খ ধারায় ধরি দণ্ডবিধির। এখন বাস ড্রাইভার যদি প্রমাণ করতে পারে যে ওনার এই যে সিসিটিভি ফুটেজ দেখেন, আমার গতিসীমার মধ্যেই ছিল এবং আমার এই জায়গায় কোনো অবহেলা ছিল না, আমি আইন মেনেই গাড়ি চালাইতেছিলাম, এবং এই যে আমার ড্রাইভিং লাইসেন্স দেখেন, আমার আগে কোনোদিন একটা মামলাও খাই নাই, তো এই সব কিছু যদি প্রমাণ করতে পারে, তাহলে সে অব্যাহতি পেতে পারে কত ধারায়? 80 ধারায়। বুঝছেন? তাহলে আইনানুগ দায়িত্ব পালনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেই ব্যক্তি অব্যাহতি পাবে কত ধারায়? 80 ধারায়। 80 ধারা আমরা মনে রাখবো কুড়ালের উদাহরণ দিয়ে। তবে কথা আছে, কুড়ালে কাঠ কাটতে গিয়ে যদি ওই কুড়ালের যে কাঠ কাটতেছিল তার যদি অবহেলা থাকে, তাহলে কিন্তু সে 80 ধারার সুবিধা পাবে না। এই যে দেখেন, দণ্ডবিধির 80 ধারা অনুসারে বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা কোনো অপরাধ তা 80 ধারা অনুসারে কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না, যে ক্ষেত্রে কার্যটি দুর্ঘটনা জড়িত বা দুর্ভাগ্যক্রমে হয়, কোন প্রকার অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান ভিত্তিত অভিযুক্ত অপরাধটি করে, আর কার্যটি যথাযথ যত্ন সতর্কতা অবলম্বন করে করা হয়, কার্যটি আইনত হয়েছে, আইনগত পদ্ধতিতে করছে। তো পুরাতন বই যাদের, তারা শুধুমাত্র এই 2-4টার জন্য নতুন বই কেনার কোনোই দরকার নাই। আপনাদের বইতে 80 ধারা নাই, বাট 80 ধারার উদাহরণ আছে, তো এইটুক জানলেই হবে। যারা নতুন বই কিনছে তারা কেউ আমার কাছ থেকে শুনে কিনে নাই। পুরাতন যাদের আছে আমি কখনোই তাদের সাজেস্ট করি নাই যে তারা আপনার আর একটা বই কিনতে হবে, যে তাহমিনা কিনছে, দিনেশ তো 2টা পড়ে, তারপরে আরো কয়েকজন কিনছে, কিন্তু এটা কেনার কোনো দরকার নাই। তো তাহলে 80 ধারার একটা উদাহরণ দেখেন। এক্স একটি কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মাথা উড়ে যায় এবং পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে নিহত করে। এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না, দেখছেন? তার সতর্কতার কোনো অভাব ছিল না, যেহেতু এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে এবং ওয়াইকে নিহত করার কোনো প্রকার অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান ব্যতীতই কার্যটি করেছে, সেহেতু এটা দুর্ঘটনাজনিত কার্য, এই কারণে এটা কোনো কি না, অপরাধ না। বুঝছেন? তাহলে 76 এবং 79 দুইটার ক্ষেত্রে ঘটনাগত ভুল, একটা হলো 76 আইন দ্বারা বাধ্য, 79 হলো আইন দ্বারা সমর্থিত। 77 বিচারকের কার্য, 78 আদালতের নির্দেশ অনুসারে কোনো কর্মকর্তা করলে, আর 80 হলো আইনানুগ দায়িত্ব সম্পাদন কালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, অব্যাহতি পাবে কত দ্বারায়? 80। 80 আমি মনে রাখবো কি দিয়া? 80 আপনি খাসি দিয়েও মনে রাখতে পারেন। কিভাবে? ওই যে কসাই খাসি কাটতেছে, ধরেন খাসি ছুটে যায়, তার পাশে একজন নিহত হয়েছে, তো সে যদি মনে করে যে এটা ঠিকঠাক ছিল। আচ্ছা, 81 ধারাটা এক জায়গায় একটু লেখেন, লিখতে হবে। ধারা 81 একটু লেখেন সবাই, যা লেখা আছে সে চুপচাপ থাকে। ধারা 81 লেখেন, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আবার বলি, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না।
যেমন জাহাজের ক্যাপ্টেন নিরুপায় হয়ে নোঙর তোলার সময়, নোঙর তোলার সময় বেশি যাত্রী সম্পন্ন নৌকার থেকে, বেশি যাত্রী সম্পন্ন নৌকার থেকে কম যাত্রী সম্পন্ন নৌকার ক্ষতি করলে, কম যাত্রী সম্পন্ন নৌকার ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন জাহাজের ক্যাপ্টেন নিরুপায় হয়ে নোঙর তোলার সময় বেশি যাত্রী সম্পন্ন নৌকার থেকে কম যাত্রী সম্পন্ন নৌকার ক্ষতি করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আপনি এখানে, আপনাকে দেখাতে হবে যে আপনার হাতে আর কোনো অপশন ছিল না এবং আপনার এখানে কোনো নেগলিজেন্সও ছিল না। যারা আমরা গোপালগঞ্জ থেকে ওই পদ্মা সেতু হওয়ার আগে, পদ্মা সেতু হওয়ার আগে যে লঞ্চে করে যখন ঢাকায় গেছি, যে একটা পদ্মা তো লঞ্চে পার হওয়া লাগতো, তো মাঝে মাঝে এরকম দেখা যেত যে লঞ্চের ঘাটে অনেকগুলা লঞ্চ, বেড়ানোর জায়গা নাই। তো যে লঞ্চটা আসছে তার তো ওই জায়গা কোনো দায় নাই, এখন তার তো ওই জায়গা থামতেই হবে। এখন থামতে গিয়ে দেখলো যে এক পাশে আছে একটা নৌকা, সেই নৌকায় আছে 20 জন, আর এক পাশে আছে একটা নৌকা, সেই নৌকায় আছে 2 জন। তাহলে সে যদি 20 জনকে বাঁচানোর জন্য ওই 2 জনের ক্ষতি করে, তাহলে ওই ব্যক্তিটা অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 81 দাঁড়ায়। বুঝছেন? তবে এখানে অবশ্যই দেখাতে হবে সে উভয় সংকটে পড়েছিল এবং তার হাতে কোনো অপশন ছিল না। বুঝছেন? এখন আপনারা নিরুপায় হয়ে যদি বলেন যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য স্যারে পুরো কোর্স ফি দেবো কেন, আহ, হালকা ক্ষতি করে যাই, ওই 20% বা হাফ দিয়েছেন, আর তো এইটা আবার 81 দ্বারা সুবিধা আপনারা নিয়েন না যে স্যার আমি নিরুপায়। আচ্ছা দেখেন, আর তাহলে আহ, মনে রাখবেন, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ক্ষুদ্রতর ক্ষতি করবেন, বাট অবশ্যই সেখানে তার কোনো দায় থাকা যাবে না। অবশ্যই কাজটা করতে হবে কিভাবে? নিরুপায় হয়ে। চলে আসি আমরা অ্যাক্টস অফ চাইল্ড, ধারা 82-83। আপনারা চাইল্ড আছেন কেউ ওই জায়গায়? আচ্ছা, 82-83 ধারায় প্রথমে আমরা চলে আসি। দেখেন 82 ধারায় বলছে এই যে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য, অ্যাক্ট অফ এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ, ধারা 82 পাইছেন? 82 ধারায় বলতেছে দেখেন, 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ না, নাথিং ইজ এন অফেন্স হুইচ ইজ ডান বাই এ চাইল্ড আন্ডার 9 ইয়ার্স অফ এজ। যার বয়স 9 বছরের কম, সে যে অপরাধী করুক না কেন, সে যদি একজনকে দা দিয়ে কুপিয়ে মেরেও ফেলে, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারে ফৌজদারি দায় হয়তো অব্যাহতি দিতে দণ্ডবিধির কত ধারায়? 82। তবে কথা আছে, যদি পুরোপুরি 9 বছর বয়স হয় তাহলে কিন্তু সে 82 ধারার সুবিধা পাবে না। 82 ধারার সুবিধা পেতে হলে বয়স হতে হবে 9 বছরের কম। বুঝছেন? হ্যাঁ, 9 বছরের কম বয়স্ক কোনো শিশু সে যে কাজই করুক না কেন, সে সম্পূর্ণভাবে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। এখানে একটু লিখে রাখেন সংশোধনী 2004, সংশোধনী 2004। দণ্ডবিধির সর্বশেষ সংশোধনী আনা হয়েছে 2004 সালে। আগে এখানে ছিল 7 বছরের কম, এখন 2004 সালে এটা করা হয়েছে কত বছরের কম? 9 বছরের কম। 83 ধারা দেখেন, 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশুর কার্য, এটা বলছে 83 ধারা। 83 ধারায় বলা হয়েছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশু সে যে তার কাজের প্রকৃতি এবং ফলাফল বিচার করতে যথেষ্ট পরিণতি, আন্ডারলাইন করবেন, যথেষ্ট পরিণত বোধ সম্পন্ন হয়নি, তার কর্তৃক সম্পাদিত কার্য অপরাধ না। অর্থাৎ একজন শিশু যার বয়স 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, ঠিক আছে, বাট সে সুস্থ স্বাভাবিক না, সে পাগল না, বাট সে অপরিণত বোধ শক্তি সম্পন্ন। অনেক শিশু আছে যে তার বৃদ্ধি ঠিকঠাক মতো পায় নাই। সাধারণত একজন 9 বছরের শিশু বা 12 বছরের শিশু যে সে যা যা বুঝতে পারে,
তার জ্ঞান বুদ্ধি সেভাবে হয় নাই, এরকম কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে ওই শিশু অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 83 দাঁড়ায়। বুঝছেন? অর্থাৎ এক্ষেত্রে বলতেছে তার কি হইতে হবে? অপরিণত বোধ শক্তি সম্পন্ন হতে হবে। দেখেন, 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কোনো কাজ অপরাধ নয়। অর্থাৎ 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম বয়স্ক শিশুর ফৌজদারি কার্য শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে। শর্তটি হলো শিশুর বোধ শক্তি সম্পন্ন এতদূর পরিপক্কতা লাভ করেনি যে সে তার কাজের প্রকৃতি এবং পরিণতি বিচার করতে পারে। বুঝতে পারছেন? তো তাহলে এখানে 82 83 আপনারা বুঝতেন কিনা? কথা খুব সহজ। 82-তে বলছে 9 বছরের কম, আর 83-তে বলছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, আর অপরিণত বোধ শক্তি সম্পন্ন। বিগত বছরের প্রশ্ন দেখেন, নিম্নের কোন কাজটি সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না? 12 বছরের কম বয়স্ক পরিণত বোধ শক্তি সম্পন্ন কাজ, এই জায়গায় শব্দটা নাই, কি লেখছে? পরিণত। 12 বছরের কম বয়স্ক হইলে সে যদি পরিণত হয় অবশ্যই সে সাজা পাবে। বুঝছেন? বুঝেন নাই বোধহয়। 3 নম্বর প্রশ্নটা দেখেন, কত বছর বয়সে শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হয় না? এক্সাক্ট 9 বছর করলে অপরাধ, 10 বছর করলে তো অপরাধ, 12 বছর করলে অপরাধ, তাহলে কত বছর? 7 বছর। সেলফ প্র্যাকটিসে যা আছে পড়বেন। চলে আসি আমরা 84 দ্বারাই। তাহলে ঘটনাগত ভুল 76 79। 76 আইন দ্বারা বাধ্য পুলিশ একজনের ধরতে কি আর একজনের ধরতে। 79 আইন দ্বারা সমর্থিত, ওই যে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন একজনের ধরে নিয়ে গেছেন। 77 বিচারক অব্যাহতি পাবে। 78 জল্লাদ, ওই যে আদালতের নির্দেশ অনুসারে করতেছে। 80 কুঠারের উদাহরণ, আইনের দায়িত্ব সম্পাদন করলে কৃত কাজ কোনো অপরাধ না। 81 হলো বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ক্ষুদ্রতর ক্ষতি, ওই যে ক্যাপ্টেন জাহাজেরটা। 82 হলো কত? 12 বছরের কম বয়স্ক। 83 হলো, সরি, 9 বছরের কম বয়স্ক। 83 হলো 9 বছরের বেশি, 12 বছরের কম, বাট সে অপরিণত বোধ শক্তি সম্পন্ন। এবার আসি আমরা দিনেশ অব্যাহতি ভাবে 84 দ্বারাই। অপ্রকৃতস্থ উন্মাদ ব্যক্তির কার্য, অ্যাক্ট অফ এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। দিনেশ আপনি কোনটা, অপ্রকৃতস্থ না উন্মাদ, নাকি 9 বছরের কম? লিখিত রেজাল্ট দেওয়ার পরে আমি যে প্রশ্নটা আবার ইউটিউবের যারা ক্লাস করেন অন্য অনেকেই বিভিন্ন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে স্যার, বিথিকা আর আরিফের কি খবর? হ্যাঁ, অনলাইনে যারা আছেন আপনারা কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিনা? হ্যালো? ওকে। তো 84 ধারাটা দেখেন, 84 ধারায় বলতেছে অপ্রকৃতস্থ উন্মাদ ব্যক্তি মানে খুব সহজ, যে অপ্রকৃতস্থ উন্মাদ সে যখন কোনো অপরাধ করতে ওই মুহূর্তে যদি সে উন্মাদ বা পাগল থাকে তাহলে সে অব্যাহতি পাবে 84 ধারায়। কিন্তু ওই মুহূর্তে সে সুস্থ ছিল, পরে যে পাগল হয়েছে, হবে না। দেখেন, 84 ধারার অধীন অপ্রকৃতস্থ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। কার্য সংগঠনের সময় কার্য সম্পাদনকারী অবশ্যই কি হতে হবে? অপ্রকৃতস্থ হতে হবে। সে কাজের প্রকৃতি বুঝতে বা সে যে কার্য করেছে তা বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে অক্ষম ছিল। মানে পাগল যে কাজটা করতে ওই মুহূর্তে সে জানে না যে এটা আসলে অপরাধ, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 84 ধারায়। আর আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়ে আসছি লুনাটিকের বিচার পদ্ধতি, কত অধ্যায়? 34 অধ্যায়। ওই যে 64 ধারায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা করে, আর 65 465 হলো দায়রা আদালত, কারে দিয়া? সিভিল সার্জন রে দিয়া, মনে আছে কিনা? 66-তে মুক্তি দেয় আর 470-এ খালাস দেয়। তো জেনে রাখা ভালো, দেখেন এই ধারার অধীন পাগল, উন্মাদ, জড়বুদ্ধি বা মানসিক রোগীর কার্য অপরাধ বলে গণ্য হবে না। আর সে যে অপ্রকৃতিস্থ ছিল, এই অপ্রকৃতিস্থতা প্রমাণ কে করবে বলেন? সেই করবে যে দাবি করবে, যে দাবি করছে সেই করবে। মাতালে আসেন, মাতাল, ইনটক্সিকেশন। মাতাল যে মদ খেয়েই হতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো ভাবে মাতাল হতে পারেন। এই 85 86 আমি বলে দিই। 85 হলো আপনি ইচ্ছা করে মাতাল হইছেন, অব্যাহতি
মানে 85-তে বলতেছে যে আপনি যদি অনিচ্ছাকৃত মাতাল হন, অনিচ্ছাকৃত মাতাল হলো যে আপনারে কেউ মাতাল করছে। হয় না যে অনেক সময় আপনারে খাওয়াইতে নিছে, দেখা গেলো যে ড্রিঙ্কস, কোকা কোলা খাইতে দিছে, ওর ভিতরে এমন নেশা জাতীয় দ্রব্য খাওয়াইছে যে আপনি মাতাল হয়ে একটা অপরাধ করে ফেলছেন। সো এই অবস্থায় যদি আপনি অপরাধ করেন, আপনি অব্যাহতি পাবেন 85 ধারায়। কিন্তু আপনি যদি নিজে মদ খেয়ে বা অন্য কোনো কিছু করে নেশা করে যদি কোনো অপরাধ করেন, তাহলে আপনি কিন্তু অব্যাহতি পাবেন না। বুঝছেন? তাহলে অনিচ্ছাকৃত মাতাল হইলে অব্যাহতি পাবেন, এটা হলো 85। আর যদি স্বেচ্ছায় মাতাল হন তাহলে অব্যাহতি পাবেন না, এটা হলো কত, 86। এই যে দেখেন, 85 ধারার অধীন অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে বিচার শক্তিহীন ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় কার্যটি করেছিল। সে কাজটা যখন করছে ওই মুহূর্তে সে কি ছিল, নেশাগ্রস্ত। এমন নেশার কারণে অভিযুক্ত ব্যক্তি সে যে কার্যটি করেছে তার প্রকৃতি সম্পর্কে জানতে কি ছিল, অক্ষম ছিল। আর সে জানতো না যে সে যেটা করেছে এটা বেআইনি বা আইনের কি ছিল, পরিপন্থী ছিল। যে জিনিসটা তাকে নেশাগ্রস্ত করেছিল সেটা তাকে খাওয়ানো বা প্রদান করা হয়েছিল, আন্ডারলাইন করবে, তার ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট হিজ উইল, বা তার অগোচরে, উইদাউট হিজ নলেজ। জেনে রাখা ভালো, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে। এখন আবার প্রমাণ করেন না যে স্যার আমি তো মদ জীবনেও খাইতাম না, এত দুঃখ কষ্ট পাইছি যে মদ না খেয়ে পারি নাই, আমি ইচ্ছে করে খাই নাই, কষ্ট ভোলার জন্য খাইছি। হবে না, হবে না, এই অনিচ্ছাকৃত এটা বোঝাই নাই। অনিচ্ছাকৃত মানে হলো আর একজন আপনারে করছে। ওই যে কুষ্টিয়ায় একটা সম্মেলনে ডিসি সাহেবের মিটিং এ একজন বলতেছে, স্যার গাঁজা তো সাধুরা একটু খাইয়েই থাকে, এটার বৈধতা দেওয়া উচিত আর কি। তখন ডিসি সাহেব আবার ওনারে ঝাড়ি দিছে যে আপনার কত বড় সাহস, আপনি একটা মাদকরে বৈধ করার কথা বলতেছেন, তাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে, আবার নিজে আবার উকিল সাহেব। তো এখন ওই অজুহাত দেখানো যাবে না যে দুঃখ বলার জন্য হালকা পাতলা খেয়ে এই কাজটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে অনিচ্ছাকৃত মাতলামি হচ্ছে কত, 85। আর স্বেচ্ছায় যদি আপনি মাতাল অবস্থায় কাজ করেন আপনি অব্যাহতি পাবেন না, এটা কত, 83। মানে ইনভলেন্টারি ইনটক্সিকেশন, ইনভলেন্টারি মানে হলো অনিচ্ছা, আর ভলেন্টারি ইনটক্সিকেশন, ভলেন্টারি মানে হলো স্বেচ্ছা। বুঝছেন? তো এখানে জেনে রাখা ভালো, তো দেখেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য 85 ধারায় অপরাধ বলে গণ্য হবে না, কিন্তু 86 ধারায় স্বেচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সাধিত ফৌজদারি অপরাধ হতে অব্যাহতি পাবে না। বুঝছেন? তো আমি আজকে আমাদের এই পর্যন্তই। আগামীকাল আমরা 87 ধারা থেকে শুরু করব। আগামীকাল আমাদের ক্লাস আছে, প্লাস বাংলাদেশ বার কাউন্সিলের 100 মার্কের মডেল টেস্ট আছে। তো সবাই চলে আসবেন যথাসময়ে। আর যারা যারা পুনঃ ভর্তি হন নাই, যাদের যাদের বকেয়া আছে দ্রুত পরিশোধ করেন। নির্মল আছেন সাথে, 2-1 দিনের মধ্যে পদক্ষেপ নেবেন।